আমরা শুরু করছি আজকের অভিযান। এখন শুরু করব। আমরা প্রথমেই গত বছরের প্রশ্নের ধরনগুলো নিয়ে আগে কথা বলবো। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন তোমাদের ইউনিটে, যেটা ফার্স্ট একটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি। একটা মজার ব্যাপারটা হচ্ছে, যারা গত ক্লাস করেছো দেখো 23-24 ওখান থেকে হুবহু কোশ্চেন আসছে। আমরা তো আসলে প্রত্যেকটি ক্লাস আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নের আলোকে কিন্তু আমাদের ক্লাসগুলো সাজিয়েছিলাম আমরা। এবং দেখো এই প্রশ্নটি আমরা গতদিন যা পড়িয়েছি সেটি দেখো, আমরা গতদিনের প্রশ্নগুলো কানেক্ট করিনি। আজকে আমরা দেখো নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি। তো কমেন্টস করে ফেলো দেখি। তানু বলছে সি কৃতদার। তারপরে হচ্ছে আমরা দেখি আমরা অনেকে কমেন্টস চাচ্ছি দেখি, তোমরা কমেন্টস করো দেখি পারো কিনা। প্রথম প্রশ্নেই তোমরা কি করো, 23-এর প্রশ্ন মানে তোমাদের আগের বছরের প্রশ্ন। মেহজাবিন মেঘলা, ঠিক আছে, কমেন্টস করো যে তোমরা কোথায় থেকে দেখছো। এটা তো আমি বুঝতে পেরেছি। এখন তোমরা কমেন্টস করো। অনেকে কুলোটা বলেছো, কুলোটা বলেছে সে যেন কুলোটা না হয়, ঠিক আছে। তারপরে সাথীমণি বলছে সি, মাহমুদুল হাসান ঈশা সিসি বলে আমাদের একটা সময় একটা দেশে প্রচলন ছিল, একটা কোচিং কে বলতাম আমরা সিসি কোচিং, এখন আমরা বলি না আর কি। নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ কোনটি? ডেফিনেটলি এটা হচ্ছে আমরা জানি শপথনি, তারপরে হচ্ছে কুলোটা, বিধবা, বাইজি, সতীন, সৎমা, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তার মানে হচ্ছে সোজা কথা আমরা বলবো যে এটা এ বি ডি এগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে এ বি ডি নিত্য স্ত্রীবাচক শব্দ হলে বাকিটা কোনটি আনসার হবে? আমাদের দরকার হচ্ছে নিত্য পুরুষবাচক, সুতরাং আনসার হচ্ছে সি। সুতরাং সি জয়যুক্ত হয়েছে। আমরা ইয়ামিনকে ধন্যবাদ জানাই, মিষ্টিকে ধন্যবাদ জানাই, তারপর ঐশীকে ধন্যবাদ জানাই, তানহাকে ধন্যবাদ জানাই। ম্যাক্সিমাম এখন সবাই সঠিক আনসার দিচ্ছে, কপি করছে, ঠিক আছে। ওকে, আমরা চলে যাই পরের বিষয়ে। আমরা বিগত বছরের প্রশ্নের আলোকে আজকের ক্লাসটি পরিচালিত হবে, একদম টোটালি বিগত বছরের প্রশ্ন এবং তার পাশাপাশি আর কি আসতে পারে। আমি আজকে তোমাকে যেটুকু বলবো একদম গ্যারান্টি দিয়ে বলছি, আজকে যা পড়াবো সেগুলোই অন্তত মানে হুবহু কয়েকটা কোশ্চেন কমন পাবে। তুমি আজকে যা পড়াবো হুবহু কিছু কোশ্চেন কমন পাবে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আজকে ক্লাসটা রেকর্ডেড থাকবে, এক সপ্তাহ পরই প্রমাণিত হবে, কয়েকদিন পরই প্রমাণ দেখতে পারবে যে হুবহু কমন ছিল কিনা, না থাকলে ভাইয়াকে ধরবে, ঠিক আছে। ওকে, আমরা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে দেখতে পেলাম যে আগের ক্লাসে কিন্তু প্রকৃতি প্রত্যয় নিয়ে কথা বলেছিলাম। সঠিক প্রকৃতি প্রত্যয়, এটা প্রকৃতি প্রত্যয় চেনার কিছু টেকনিক বলেছিলাম আমি, যে টু ক্যাটাগরিতে। দেখো আমরা যদি 3 নম্বরে যাই, মুসলিম সাহিত্য সমাজ কত সালে গঠিত হয়? একটা কথা বলে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বিষয় সবসময় ইম্পর্টেন্ট, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বেশ প্রশ্ন করে। আমরা গত গভর্নমেন্টের আমলে দেখলাম, এখন আরো বেশি হবে। আমি তোমাকে জাস্ট এটুকু বললাম, কারণ চট্টগ্রামের সাথে আমাদের একটি আন্দোলনের ওতপ্রোত সম্পর্ক আছে, মুসলিম সাহিত্য আন্দোলন, যেটা মুসলিম সাহিত্য সমাজের যে অন্যতম কর্ণধার ছিলেন আবুল ফাজল, তিনি চট্টগ্রামের মানুষ ছিলেন। শুধু তাই নয়, আরেকটি ব্যাপার আছে, তোমরা কেউ জানো না গোপন তত্ত্ব, সেটা হচ্ছে আবুল ফাজল কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ছিলেন। কাজেই এই মুসলিম সাহিত্য সমাজের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অন্যরকম সম্পর্ক আছে। কাজে আবুল ফাজল কিংবা এই মুসলিম সাহিত্য সমাজ থেকে প্রশ্ন ওরা দেবেই বলা যেতে পারে, মুজলি সাহিত্যকে টাচ করে ওরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি 22-23 সেশনে এই প্রশ্নটা আসছে তোমাদের ইউনিটে। তো আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলছে মুসলিম সাহিত্য সমাজ কত সালে গঠিত হয়। তো আমরা জানি যে 1926 সালে এটি গঠিত হয়েছিল। আমি উত্তরটা বলে দিলাম যেহেতু আজকে পড়াবো অনেক। 1926 সালে এটি গঠিত হয়েছিল, কারণ আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা তোমাদের জানা দরকার। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল, তার নাম ছিল হচ্ছে শিখা। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আবারও বলছি, যেটা পরীক্ষায় আসছে এটা হুবহু না আসলেও সেম এই টপিকস থেকে, এই জায়গা থেকেই কোশ্চেনটা হবে বা এর আশেপাশ থেকে কোশ্চেনটা হবে। তাহলে মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হচ্ছে শিখা। এই শিখা পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আমরা জানি যে মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়েছিল 1926 সালে, বাট শিখা পত্রিকা প্রকাশিত হয় 1927 সালে।
এই শিখা পত্রিকার অন্যতম একজন সম্পাদক ছিলেন আবুল ফাজল। এবং এই শিখা পত্রিকার একটি স্লোগান ছিল, স্লোগানটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। স্লোগানটা ছিল, শিখা পত্রিকার একটা স্লোগান ছিল। স্লোগানটা কি? স্লোগানটা হচ্ছে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আবারও বলছি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই শিখা পত্রিকার প্রত্যেকটি সংখ্যায়, শিখা পত্রিকার প্রত্যেকটি সংখ্যায় এই স্লোগানটি ছাপা হতো। এবং এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল বলেই, এই মুসলিম সাহিত্য সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছিল, কিন্তু এই মুসলিম সাহিত্য সমাজের সাথে কানেক্ট যারা প্রধান কর্ণধার ছিলেন তার সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সম্পর্ক ছিল। এই কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করার ক্ষেত্রে মুসলিম সাহিত্য সমাজকে অবশ্যই প্রায়োরিটি দেবে। ওকে, আমরা কমেন্টস করব, যেটা প্রয়োজনীয় কমেন্টস, অপ্রয়োজনীয় এটা দরকার নেই। তোমার লজিক্যাল কোনো বিষয় হলে প্লিজ লিখে দাও, আমি সেটা আনসার করব এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বলতে চাই যে মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে গঠিত হয়েছিল এবং মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিখা, এবং শিখা পত্রিকার স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আর এই শিখা পত্রিকা যেটা, এটি 1927 সালে প্রকাশিত হয়েছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে মনে রাখবে। এরপরে আমরা দেখতে পেলাম যে তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলোর মধ্যে প্রচুর প্রশ্ন হয়েছে। আমরা এই বিষয়ে আজকে অনেক আলোচনা করবো এবং এগুলো কিভাবে টেকনিক্যালি মনে রাখবো সেই বিষয়গুলো আজকে তোমাদেরকে দেখাবো। সেই সাথে ঠিক আছে, বীরবল ছদ্মনামটি কার? তোমরা একটু কমেন্টস করো তো দেখি। একটু রিকানেক্ট হয়েছিল, আমি বুঝতে পারলাম নেটওয়ার্কে, কি বলবো, নেটওয়ার্কে থাপড়ানো দরকার ওদিকে ধরে। ঠিক আছে, বীরবল ছদ্মনামটি কার? আমরা যেটা বলছিলাম, তোমরা একটু বলো তো দেখি যে বীরবল ছদ্মনামটি কার। তোমরা একটু কমেন্টস করে ফেলো দেখি, পারো কিনা। বীরবল ছদ্মনামটি কার? বীরবল ছদ্মনামটি কার? ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকে ইতি আনসার করেছে, তারপরে হচ্ছে মারুফ বিল্লাহ আনসার করছে এটাকে, তারপরে হেলেনা আক্তার, হেলেন তাই না? ওকে, বীরবল ছদ্মনাম কার? তোমরা দেখে আনসার করতে 4C 5C বলছে। ওকে, তারপরে হচ্ছে সুভা। ওকে, আমরা দেখতে পাচ্ছি বীরবল ছদ্মনাম, তোমরা অনেকে 4 C বলেছো। প্রমথ চৌধুরী, মনে রাখবা প্রমথ চৌধুরী, অবশ্যই এটি সঠিক আনসার। বীরবল ছদ্মনামটি প্রমথ চৌধুরী। এই প্রমথ চৌধুরী সম্পর্কে কিন্তু তোমরা তথ্য জানো না। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি আজকে, প্রিয় শিক্ষার্থীরা সাবধান। প্রমথ চৌধুরী হচ্ছে বাংলার প্রমিনেন্ট রাইটার। প্রমথ চৌধুরী সম্পর্কে না জানলে বিশ্বাস করো তুমি বাংলার বও বোঝো না। এই প্রমথ চৌধুরী একজন ব্যারিস্টার ছিলেন, কিন্তু তিনি তার ব্যারিস্টার নাম পরিচয় দেননি তিনি ব্যারিস্টার নাম। কিন্তু প্রমথ চৌধুরীর একজন প্রাবন্ধিক হিসাবে বাংলা সাহিত্যে মানে বলবো যে প্রথম 2-3 জনের মধ্যে একজন প্রমথ চৌধুরী। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুরে, তিনি চাকমাগর উপজেলার হরিপুরে, এবং তার জন্ম হয়েছিল যশোরে, এবং তার ভাইও ছিল একজন ব্যারিস্টার ওই সময়। এবং রবীন্দ্র পরিবারের সাথে প্রমথ চৌধুরী ছিল মারাত্মক কানেক্ট। মানে প্রমথ চৌধুরী এবং তার ভাই, আর একজন বড় ভাই ছিল, দুজনই ব্যারিস্টার ছিলেন ওই আমলে, এবং তারা দুজনই আবার রবীন্দ্র পরিবারের জামাই ছিলেন। দুই ভাই রবীন্দ্রনাথের বড় দুই ভাইয়ের মেয়েকে বিয়ে করেছিলেন। সুতরাং প্রমথ চৌধুরী এবং সবুজ পত্র 1914 সালে প্রকাশিত হয়েছিল। বাংলা চলিত গদ্যের ক্ষেত্রে যে সবুজ পত্রের অত্যন্ত সুনাম আমরা জানতে পারি। কাজে প্রমথ চৌধুরী সম্পর্কে জেনে নিবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসে ছিল না, বাট এটা আসবে তোমাদের, আমি বলে রাখলাম তোমাদেরকে। তারপরে আমরা বলছিলাম 5 নম্বর প্রশ্ন, তোমরা কমেন্টস তোমাদের অনেকে করেছো। সাথী মনি বলছে 5-এর এ। তোমরা দেখি পোলাপান, দেখি সবাই বলো তো দেখি প্রমথ চৌধুরীর পরে আমরা যেটা বলতেছি, কবি শামসুর রহমানের জন্মস্থান কোথায়? আমি জানি তোমরা অনেকে বলবে যে, অনেকে আনসার করেছো 5-এর এ আনসার করেছো ঢাকা। ঢাকার কোথায় কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে আমি তাকে সত্যিকার অর্থে আমি তার জন্য একটা গিফট পাঠিয়ে দেব। ঠিক আছে, বলো ঢাকার কোথায়? শামসুর রহমানের জন্মস্থান, এটা নিয়ে আমরা একটা টেকনিক শেখাবো। শামসুর রহমানের জন্মস্থান ঢাকায়, ঢাকার কোথায় এবং তার পৈতৃক নিবাস কোথায়? মনে রাখবে এটা কিন্তু পরীক্ষা আসে এবং বিসিএস এ কয়েকবার আসছে এই প্রশ্নটা। কাজে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ দেখো 2020-21 সেশনে এটা আসছে প্রশ্নটা।
সুতরাং এই প্রশ্নটা শামসুর রহমানের জন্মস্থান, যে প্রমথ চৌধুরী, আবুল ফজল, এরা হচ্ছে বেস্ট রাইটার। মিষ্টি বলছে যে নরসিংদী, আসলে নরসিংদীর পাড়াতলি গ্রাম, তার গ্রামের নাম ছিল হচ্ছে পাড়াতলি, লিখে রাখো এটা পরীক্ষা। তাহলে আমরা যেটা বলছিলাম দেখো, নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে, নরসিংদী জেলার পাড়াতলি গ্রাম হচ্ছে তার পৈতৃক নিবাস। আর আমরা বলছিলাম যে ঢাকার মাহুতটুলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঢাকার মাহুতটুলি, এটা হচ্ছে পুরান ঢাকা, আমাদের যেটা যে এখন যেটা আমরা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে এলাকাটা, ওই এলাকায়। ঠিক আছে, তো আমরা পরের সেশনে যেতে চাই। আমরা দেখো যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক, আমরা কিন্তু টেকনিক নিয়ে কথা বলবো, এই প্রশ্নের আলোকে টেকনিকগুলো দেখাবো। সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক, প্রথম দৃশ্যের স্থান হচ্ছে কোথায়? 8 নাম্বার কোশ্চেন। এই প্রশ্নটার আনসার দিয়ে ফেলো তোমরা। 8 নম্বর কোশ্চেনের আনসার কি হবে? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক এবং প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থানটা কোথায়? ঠিক আছে, দেখি তোমরা পারো কিনা। এ ফোর্ট উইলিয়াম দুর্গ, নবাবের দরবার, ঘসিটি বেগমের বাড়ি, নাকি পলাশীর যুদ্ধক্ষেত্র? আমরা দেখেছি এই নাটকের মধ্যে দুটো যুদ্ধ আছে। এই নাটকের মধ্যে দুটো যুদ্ধ আছে। এই নাটকটি প্রথম যুদ্ধ কেন্দ্রিক নয়, দ্বিতীয় যুদ্ধ কেন্দ্রিক। আমরা দেখতে চাই ঢাকার মাহুতটুলিতে। থ্যাংক ইউ। একজন আনসার করেছো আবু হাসান রিফাত, তুমি বলেছো ঝাপসা দেখা যায়। পাইল রূপা, আমি বুঝতে পারছি যে ফোর্ট উইলিয়াম দুর্গ বলছে আলিফ, তারপরে হচ্ছে মাহমুদুল হাসান বলছে এ। আমি সবার আনসার দেখতে পাচ্ছি, চাই আমি সবার। যে আনসার করবে না আজকে তার বিচার, কোথায় বিচার যে করি আমি সোনালিকা বলে দিব যে আমার এই নামে কোনো ছাত্র নেই। ঠিক আছে, তাহলে আমরা বলতে চাই যে ফোর্ট উইলিয়াম দুর্গ, তাহলে সঠিক আনসারটা হবে ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান। আমি এই প্রশ্নটা আসলে কোন প্রশ্নই আমি তোমাকে অপ্রয়োজনে দেখাচ্ছি না, এটা একটা লজিক আছে, কারণ আমি দেখাচ্ছি, একটু পরে কানেক্ট করব তোমাকে। দেখো এটি এ ইউনিটের 2021-22 সেশনের কোশ্চেন। এটা এ ইউনিটের 21-22 সেশনের কোশ্চেন। আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই প্যাটার্নের প্রশ্নটা হয়, জাস্ট আমি তোমাকে এটা বোঝালাম। এবার দেখো এটাকে কিভাবে এই ধরনের প্রশ্নকে আমি ঘায়েল করব, এই ধরনের প্রশ্নকে কিভাবে শিখবো। দেখো একটা টেকনিক শেখাই তোমাদেরকে আমি। চলো একটা টেকনিক শেখাবো, চলো টেকনিকটা আগে শেখাই নিই। ওই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে আমরা ঘায়েল করব, যেটা বলছিলাম। ওটা ওখানে ওকে, আমি যে ধরনের প্রশ্ন তোমাকে দেখাচ্ছিলাম, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, তাহলে এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা দেখো, একদম মনোযোগ দাও, একদম মনোযোগ হও, একদম কোনো নড়াচড়া করবে না, নড়াচড়া করলে বিপদ আছে আজকে। ঠিক আছে, তাহলে দেখো কি, তাহলে আমরা বলছিলাম নাটকের প্রথম অঙ্কে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হবে, আবার প্রশ্ন হবে, এই জন্য আমি বলছি নড়াচড়া করবে না। আমরা বলছিলাম দেখো যে প্রথম অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দৃশ্য হচ্ছে 3টা। প্রথম অঙ্কের মধ্যে দৃশ্য হচ্ছে 3টা। আমরা মনে রাখবো এভাবে, ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে ঘসিটি বেগমের বাড়িতে যায়। তাহলে মনে রাখবো কি, দেখো ফোর্ট উইলিয়াম দুর্গে, আমি লিখলাম না, তুমি কিন্তু লিখে নাও ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে ঘসিটি বেগমের বাড়ি যায়। তাহলে প্রথম অঙ্কের 3টি স্থান আমি কিভাবে মনে রাখবো? ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে ঘসিটি বেগমের বাড়ি যায়। এই বাক্যটা মনে রাখবো যে প্রথম অঙ্কের 3টি দৃশ্যের স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে ঘসিটি বেগমের বাড়ি যায়। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, ফোর্ট উইলিয়াম জাহাজ হচ্ছে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য, ঘসিটি বেগমের বাড়ি হচ্ছে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য। তার মানে প্রথম অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কে দৃশ্য আছে কয়টা? 3টা। প্রথম অঙ্কের দৃশ্য আছে হচ্ছে 3টা। এবার দ্বিতীয় অঙ্কের দৃশ্য হচ্ছে তোমার 2টা। দ্বিতীয় অঙ্কের দৃশ্য হচ্ছে এখানেও 3টা, সরি, দ্বিতীয় অঙ্কের দৃশ্য হচ্ছে এখানেও 3টা। সেই তাহলে 2 = 3, আমরা টোটাল 12টা মিলাই দিব, এবং কিভাবে মনে রাখতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথম অঙ্কের 3টা দৃশ্য কি কি? ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট উইলিয়াম জাহাজ না গিয়ে ঘসিটি বেগমের বাড়ি, যেভাবে স্থানটা মনে রাখবা। আর আরেকটা টেকনিক আছে, তারিখগুলো মনে রাখার একটা উপায় আছে, জাস্ট এইভাবে দেখো, জুজু বর, জু মানে হচ্ছে জুন,
জু মানে জুন, এই জু মানে হচ্ছে জুলাই, এই বর মানে হচ্ছে অক্টোবর। তার মানে হচ্ছে জুন, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে জুন মাসের 19 তারিখ, আর প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য জুলাই মাস, আর প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য হচ্ছে অক্টোবর মাস। তারিখও কিন্তু আসতে পারে, কারণ প্রশ্নটা তো আটকানোর জন্য তোমাকে করবে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডমিশনের প্রশ্নটা করা হয় আটকানোর জন্য। সব প্রশ্ন তোমার তুমি যদি পারো তাহলে তো সেটি যিনি প্রশ্ন করেছেন সেটা তো তিনি মনে করবেন যে তার দীনতা আছে। এজন্য তারিখটা জানতে হবে যে 19 জুন, তাহলে জুজুবর, তাহলে 19, 3 এবং 10, জুজুবর 19, 3, 10, আর সব হচ্ছে 56 সাল। প্রথম অঙ্কের তিনটা দৃশ্যই হচ্ছে 56 সালের দৃশ্য। এরপরে দ্বিতীয় অঙ্কের আমরা যদি বলি একই ভাবে দেখো মামে জুন, তাহলে প্রথম মনে রাখবো কি মামে জুন। দ্বিতীয় অঙ্কের মধ্যে তিনটা মাস, একটা হচ্ছে মার্চ, মে আর হচ্ছে জুন। তাহলে মার্চ আমরা মনে রাখবো হচ্ছে মার্চ, মে আর একটা হচ্ছে কি জুন। মার্চ, মে, জুন, তিনটা মাস, মার্চ, মে, জুন। ঠিক আছে, এবং তিনটা সালই কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি 57 সাল, 1757 সাল। আর স্থানটা মনে রাখার টেকনিক কি দেখো, নবাবের দরবার, তাহলে নবাবের দরবার এবং মীর জাফরের আবাস দুটোই এখন কি মিরনের আবাস। এবার আমরা জানি যে নবাবের পুত্র ছিলেন, পরবর্তী নবাবের মীর জাফরের পুত্র ছিল মিরন, তাই না? ঠিক আছে, তো তাহলে নবাবের দরবার এবং মীর জাফরের আবাস এই দুটোই এখন কার আবাস হয়ে গেছে? মিরনের আবাস হয়ে গেছে। তাহলে নবাবের দরবার এবং মীর জাফরের আবাস এই দুটোই হচ্ছে এখন মিরনের আবাস। এভাবে মনে রাখবা যে প্রথম তিনটা দৃশ্যের স্থানটা এভাবে মনে রাখবা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটু পরের স্লাইডে যাই, আমরা চারটা অঙ্কই টেকনিকে মনে রাখতে চাই। চারটা অঙ্কের ক্ষেত্রে আমরা এটা টেকনিকে মনে রাখবো। দেখো তৃতীয় অঙ্ক আমরা দেখতে চাই। তৃতীয় অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, অর্থাৎ তৃতীয় অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চারটা দৃশ্য। তৃতীয় অঙ্কের মধ্যে দৃশ্য সংখ্যা হচ্ছে চারটি দৃশ্য, এবং চারটি দৃশ্যই কিন্তু দেখো জুন মাসের, চারটি দৃশ্যই কিন্তু জুন মাসের দৃশ্য এবং সবই 57 সালে। তাহলে চারটা দৃশ্যই হচ্ছে জুন মাসের। আবার বলছি, তৃতীয় অঙ্কের চারটা দৃশ্যই হচ্ছে জুন মাসের, এবং চারটা দৃশ্যের স্থানগুলো দেখো লুপমো, জাস্ট মনে রাখবে লুপমো। এই তৃতীয় অঙ্কের মধ্যেই কিন্তু মূল যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখবে। তৃতীয় অঙ্কের মধ্যেই কিন্তু মূল যুদ্ধটা হয়, অর্থাৎ পলাশীর যুদ্ধ কিন্তু তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। এটা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট। নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে কিন্তু পলাশীর যুদ্ধ হয়। ঠিক আছে, আর চারটি স্থান কি লুপমু, জাস্ট লুতে লুৎফার কক্ষ বা লুৎফুন নিসার কক্ষ, পথে পলাশীতে সিরাজের শিবির, পথে পলাশীর যুদ্ধক্ষেত্র, মুর্শিদাবাদে নবাবের দরবার। এভাবে মনে রাখতে পারবা যে লুৎফুন নিসার কক্ষ, নবাব কি করলেন? নবাব তৃতীয় অঙ্কে গিয়ে লুৎফুন নিসার কক্ষে গেলেন, তারপরে পলাশীতে সিরাজের তার শিবিরে গেলেন, তারপর পলাশীর যুদ্ধক্ষেত্রে গিয়ে মুর্শিদাবাদে নবাবের দরবারে ফিরে আসলেন। জাস্ট এভাবে মনে রাখতে পারবে। আবার বলছি টেকনিকটা দেখো, যে সিরাজ কি করলেন? লুৎফুন নিসার কক্ষে গেলেন, পলাশীতে সিরাজ তার নিজের শিবিরে গেলেন এবং পলাশীর যুদ্ধক্ষেত্রে গেলেন এবং মুর্শিদাবাদে ফিরে আসলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অঙ্কের তিনটি দৃশ্যর স্থানগুলো মনে রাখবে এভাবে: লুৎফুন নিসার কক্ষে গেলেন, পলাশীতে সিরাজ তার শিবিরে গেলেন এবং পলাশীর যুদ্ধক্ষেত্রে তিনি অংশগ্রহণ করলেন এবং শেষমেশ মুর্শিদাবাদে তিনি ফিরে আসলেন। জাস্ট এভাবে মনে রাখবা চারটা স্থানের নাম। এরপরে দেখো আমরা চতুর্থ অঙ্ক। এই চতুর্থ অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোট দুটো দৃশ্য। এই দুটো দৃশ্য, এটা হচ্ছে দুটো, একটা জুন, একটা হচ্ছে জুলাই মাসের দৃশ্য, তাই না? এবং দুটো দৃশ্যের স্থান কোনটা দেখো, মীর জাফরের দরবার এবং জাফরাগঞ্জের কয়েদখানা, অর্থাৎ মির্জা, তার মানে আমরা মনে রাখবো হচ্ছে মির্জা। মীর মানে হচ্ছে মীর জাফরের দরবার, মীর মানে হচ্ছে মীর জাফরের দরবার, যা মানে জাফরাগঞ্জের কয়েদখানা। জাস্ট এইভাবে তোমরা স্থানগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, তোমরা কি বুঝতে পেরেছো এই পর্যন্ত? আমাকে একটু কমেন্টস করে জানাও তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কোনো কোয়েরি আছে কিনা? একটু ইয়েস অর নো, হ্যাঁ বুঝেছি অথবা না, কমেন্টস আমি দেখতে চাই। হ্যাঁ, আজকে আমি একটু অসুস্থ। হ্যাঁ বুঝেছি অথবা না, দুটা যে কোনো একটা কমেন্ট, হ্যাঁ অথবা না। এটা নিয়ে আর কথা বলবো কিনা, কিভাবে টেকনিকে পড়বা
ওকে, জাস্ট আমাকে জানাও যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ অথবা না। কিভাবে টেকনিকে পড়বা, ঠিক আছে, কিভাবে পড়বা বুঝতে পেরেছো? হ্যাঁ। আসমাউল হুসনা বলেছে হ্যাঁ, তার মানে আসমাউল হুসনা ডান, আসমাউল হুসনা ফার্স্ট হয়েছে আজকে। ইয়েস ডান। আকিব আহমেদ বলছে ইয়েস ডান, তার মানে আকিব সেকেন্ড হয়েছে। মুনতাহা মুন থার্ড হয়েছে আজকে। তো মুনতাহা মুন অ্যাক্টিভ কম মনে হচ্ছে। মুনতাহা মুন জি ভাইয়া বুঝতে পেরেছি, মিষ্টি বলেছে। তো পায়েল রূপা বলছে বুঝতে পেরেছে। তারপরে আমরা বুঝতে পেরেছি ওকে কৃষি ভর্তি গাইড, ওকে কৃষি ভর্তি গাইডে যাবে ভাইয়া। কই গেলেন আপনি? কট কট তো খাওয়াই লাগবে, কট না খেলে কি থট কাজে লাগে বলো? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি তোমরা ডান। ফারজানা ইয়াসমিন থ্যাংক ইউ। মনি সাথী মনি বলছে থ্যাংক ইউ, বুঝতে পেরেছে সাথী মনি। এখন আমরা পরের আলোচনা যেতে চাই, ঠিক আছে? আমরা সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্ক, এটা প্যারালাল আলোচনা, যেগুলো আসবে এবার যেটা আসবে সেটা নিয়ে কথা বললাম। এবার আবার একটা মজার বিষয়ের কথা বলি, যেটি আমার মনে হয়েছে তোমাদের বলা দরকার। সেটি হচ্ছে যে একটা মজার বিষয়ের কথা বলি তোমাদের সাথে। তা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা বলতে চাচ্ছিলাম, দেখো তোমাদের সিলেবাসে ছিল না কিন্তু প্রশ্ন হয়েছে, এবং আমার অভিজ্ঞতা যেটা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমাদের যে এ ইউনিট, এই এ ইউনিটে সাহিত্য থেকে প্রশ্ন আসার প্রবণতাটা বেশি, এবং বাংলা ফার্স্ট পেপার থেকে। এবং মজার ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পেপারে কিছু বিষয় বারবার রিপিট করছে, মানে প্রশ্নের ধরনের কিছু প্রবণতা আছে, সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। দেখো প্রথমত দেখো এই প্রশ্নটা আসছে কত সালে? সি ইউনিটে এটা আসছে হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 2022-23 সেশনে প্রশ্নটা আসছে। দেখো এটা নিয়ে আমি তোমাদের টেকনিক শেখাবো কিছু। প্রশ্নটা আসছে কি দেখো, বাসব ত্রাসকে মুনতাহামুন অলরেডি কমেন্টস করছে, অলরেডি অনেকে কমেন্ট করে ফেলছে। তানু কমেন্টস করেছে, সি বলেছে বাসব ত্রাসকে অনেকেই তোমরা কিন্তু সঠিক আনসার করতে পারছো না। হেলেন আক্তার বলছে এ, তারপরে হচ্ছে বাংলাবিদ বলছে, বাংলাবিদ মারুফ বিল্লাহ, ওকে। তারপরে হচ্ছে প্রীতম পাল বলছে সি। তারপর আমরা দেখতে পাচ্ছি অনেকেই, প্রীতম তো আমার নাম দেখে মনে হচ্ছে আমাদের প্রীতমের অন্তত জানা উচিত ছিল, তাই না? দেখো প্রীতম তুমি নিজেও কিন্তু বুঝতে পারো না আসলে কি। এটা টেকনিক আছে, টেকনিক পারলে টেকনিক শেখাবো, টেকনিক পারবে ইনশাআল্লাহ, বলে দিলাম। ওকে, দেখো প্রথমত 1 নম্বরের বাসব ত্রাস, ঠিক আছে? বাসব ত্রাস হচ্ছে তোমার মেঘনাদ হবে, অর্থাৎ মেঘনাদদের জন্য যিনি ত্রাস হয়ে এসেছিলেন, ঠিক আছে? তাহলে বাসব ত্রাসকে, বাসবকে যিনি বাসবকে যিনি জয় করেছিলেন, সুতরাং 1-এর এ আনসার হবে। এবার 2 নাম্বার আনসার করো তোমরা। অক্ষরবৃত্ত, আমি এইগুলো কেন দেখাচ্ছি তার অবশ্যই কারণ আছে। জাস্ট আমি তোমাকে এর পরের স্লাইডে দেখাচ্ছি কেন আমি এটা তোমাকে দেখাচ্ছি। তাহলে 2 নাম্বার দেখো, অক্ষরবৃত্ত কোন ছন্দের সাথে মিল আছে? 2 নাম্বার দেখো, অক্ষরবৃত্ত কোন ছন্দের সাথে মিল আছে? এবং এটা দেখো 2022-23 আসছে। এখন তুমি বলতে পারো স্যার যে ভাইয়া আমাদের তো বিভীষণের প্রতি মেঘনাদ আমাদের ছিল না, বা 22 সালের শিক্ষার্থীদের জন্য ছিল না 22-23-এ, বাট প্রশ্ন হয়েছে। 22-23-এ তো এই প্রশ্নটা ছিল না। আমি একটা জিনিস বলে রাখলাম তোমাদেরকে আজকে, একদম নোট রাখো। মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন হবেই। মাইকেল মধুসূদন দত্ত, এই মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রশ্ন হবেই, হয় তার ব্যক্তিগত বিষয় নিয়ে অথবা তার বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে প্রশ্ন হবেই। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্নের প্রবণতাই হচ্ছে মাইকেলকে টাচ করা। মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, এই তিনটাকে টাচ করছেন প্রত্যেকবার টাচ করছে মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল। হয় তার সাহিত্যকর্ম, না হয় তার টেক্সট। আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ মানেই হচ্ছে আমরা অপরিচিতা কিংবা আমরা সোনার তরী কবিতা, নজরুল মানেই হচ্ছে আমার পথ কিংবা বিদ্রোহী কবিতা, আর মাইকেল মধুসূদন দত্ত মানেই হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এগুলো টাচ করবেই প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে। প্রত্যেক বছরের প্রশ্নের ধরন তাই বলে, প্রশ্নের ধরন তো ওটাই মেসেজ দেয় আমাদেরকে যে মাইকেল থেকে প্রশ্ন হবেই। এবারে দেখো, অক্ষরবৃত্ত ছন্দের সাথে মিল আছে কোন? তোমরা 2-এর
সি বলেছো অনেকে। ডেফিনেটলি অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে সি আনসার হবে, অর্থাৎ অমিত্রাক্ষর মানে অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দই আসলে, অর্থাৎ ওই অমিত্রাক্ষর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দের একটা নবরূপায়ণ, অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দ থেকেই বের হয়ে আসা একটা নতুন ধারার ছন্দ, একটা নতুন ধারার ছন্দ হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। অতএব যারা 2 আনসার করেছো তারা ঠিক আনসার করেছো, যারা 2 এর সি আনসার করেছো যারা, তারা ঠিক আনসার করেছো। আমি অনেকের নাম পড়ি, যে রিপন মিয়া বি আনসার করেছো, ভুল আনসার করেছো। তারপরে আসমাউল হোসনা মনি সি সঠিক আনসার করেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেককে দেখতে পাচ্ছি সঠিক আনসার, মুনতাহা সি সঠিক আনসার করেছো, সাদিয়া নূর সি আনসার করেছো। থ্যাংক ইউ মিষ্টি, তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা সঠিক আনসার করেছো। এবার চলো আমরা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে আমরা আনসার করব সেই বিষয়গুলো বলবো। তার আগে একটু দেখি আমি কেন তোমাকে বললাম, একটু আগে কেন বললাম যে মাইকেল মধুসূদন দত্তকে টাচ করবেই প্রশ্ন। তোমাদের এবারে 24-25 এর প্রশ্নে আমি বলে দিলাম মাইকেল মধুসূদন দত্ত এবং বিভীষণের প্রতি মেঘনাদ থেকে প্রশ্ন হবেই, একদম গ্যারান্টি, লিখে রাখো, গ্যারান্টি দিলাম তোমাকে। আমরা যেটা বলছিলাম স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, দেখো আমরা এর আগের প্রশ্ন দেখলাম 22-23 এর কোশ্চেন। এবার দেখো এটা কিন্তু 22-23 এর কোশ্চেন না, এটা হচ্ছে 21-22 এর কোশ্চেন, এবং এটা হচ্ছে দেখো 19-20 এর কোশ্চেন। দ্যাট মিন্স যখন বাংলা পরীক্ষাই হয়নি ইন্টারমিডিয়েটে, কিংবা বিভীষণের প্রতি মেঘনাদ যখন সিলেবাসে থাকা সত্ত্বেও বন্ধ ছিল পড়ানো, তখনও বিভীষণের প্রতি মেঘনাদ কিংবা আমরা যদি বলি যে মাইকেল মধুসূদন দত্তকে তারা টাচ করেছে, মাইকেল মধুসূদন দত্তকে বাদ দিয়ে প্রশ্ন করেনি। কাজেই এখন তো সিলেবাসভুক্ত, এটা এখন সিলেবাসভুক্ত বিষয়, অতএব এটা প্রশ্ন হবেই এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর কোশ্চেনের আনসার তোমরা করে ফেলো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, শূন্য স্থানে কোন শব্দ বসবে আমাকে একটু জানাও, যে 4 নাম্বার কি হবে? স্থাপিলা বিধুরে বিধি, ও আমি তো ভুলে গিয়েছি 4 নাম্বারের উত্তর কিন্তু আমি বলে দিয়েছি তোমাদেরকে, এটা কবিতার লাইন, এটা সরাসরি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একেবারে লাইন এটা। স্থাপিলা বিধুরে ড্যাশ স্থানুর ললাটে, স্থাপিলা মানে স্থাপন করলেন, বিধুরে চাঁদকে কোথায় সেটা তোমরা বলবে, স্থানুর ললাটে মানে কপালে, স্থানু মানে স্থানে, ললাটে মানে কপালে। তাহলে ঈশ্বর ভগবান স্থাপন করলেন ললাটে স্থাপন করলেন। কি স্থাপন করলেন তোমরা কমেন্টস করে আমাকে বলো, কি স্থাপন করলেন? বি আনসার করেছো, বিধি। আসমাউল মনি, তারপরে মুনতাহা বলছে 6, মুনতাহা অত আগে যাওয়া দরকার নেই বাবা, একটু কাছে থাক। রূপা বলছে 4 এর খ। ওকে রূপা, থ্যাংক ইউ, এটি কারেক্ট। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এই বিধি মানে কি? এই বিধি মানে কিন্তু ঈশ্বর, এই বিধি মানে ঈশ্বর, এই বিধি মানে ঈশ্বর মানে ভগবান বা আল্লাহ। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী কে আসলে? রাবণী কে? আমি 2019-20 এর কোশ্চেন বলছি। দেখো আমি তোমাকে কিন্তু 4টা কোশ্চেন দেখালাম, একটা হচ্ছে 19-20 এর, 21-22 এর, 22-23 এর, 23-24 এর কোশ্চেন, এবং পরপর প্রত্যেক বছর বিভীষণের প্রতি মেঘনাদ কিংবা আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্তকে টাচ করেছেন, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তকে টাচ করেছে আমাদের কোশ্চেন। সুতরাং আমরা এখান থেকে বলবো আন্তুম কানিস বলছে বিধি। ওকে আন্তুম কানিস, আমি বুঝতে পেরেছি, তুমি ট্রাই করেছো, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে পরের প্রশ্নে যাব, মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে কিনা, ঠিক আছে। ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থাপিলা বিধুরে বিধি, বিধি হবে आंसर। আর 6 নম্বর দেখো উত্তরিলা কাতরে রাবণী, রাবণী আসলে কে? তোমরা একটু आंसर করো আমাকে, রাবণী কে আসলে? 6 নম্বরের সঠিক উত্তর কি হবে? নাম্বার দিয়ে লিখো বাবা, নাম্বার দিয়ে লেখো, রাবণী কে? তোমরা কিন্তু ম্যাক্সিমাম ভুয়া आंसर দিচ্ছো, ঠিক আছে, তোমরা কিন্তু ম্যাক্সিমাম রাবণী কে, উত্তরিলা কাতরে রাবণী, এই রাবণী আসলে কে তোমরা বলো তো দেখি, রাবণী কে? ওকে আমি তোমাদের সব অনেকের आंसर দেখেছি, একদম সোজা কথা, রাবণী হচ্ছে আমাদের মেঘনাদ, রাবণের পুত্র, উত্তরিলা কাতরে রাবণী, অর্থাৎ রাবণের পুত্র উত্তর দিচ্ছে, তাই না? রাবণী মানে রাবণের
পুত্র, অর্থাৎ 6 নম্বরের এ आंसर হবে। এবারে চলো আমরা কেন এই প্রশ্নগুলো আমি দেখালাম তার কারণ আমি ইতিমধ্যে তোমাদের বলেছি। এই ধরনের প্রশ্নগুলো কিভাবে आंसर করবে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। আমি জানি যে তোমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা তোমরা পড়ো নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি এই জায়গাটা তোমাদেরকে একটু শেখাতে চাই, আমি তোমাদেরকে একটু জানাতে চাই। মনে রাখবা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা মূলত এটি নেওয়া হয়েছে প্রথমত রামায়ণ সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। রামায়ণ কে লিখেছিলেন কেউ কি বলতে পারবা? রামায়ণ কে লিখেছেন রামায়ণ কে লিখেছেন কেউ বলতে পারবে? আমাকে বলতে পারবা? আমি প্রশ্নটা দিয়ে রাখলাম, কেউ যদি পারো आंसर দিয়ে দিও। রামায়ণ কে লিখেছেন? তো আমরা দেখতে পাচ্ছি এই রামায়ণের কাহিনী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত একটি গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণের কাহিনী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন মেঘনাদ বধ কাব্য। অর্থাৎ রামায়ণে আমরা দেখতে পাই যে যাদেরকে ঈশ্বর হিসেবে দেখা হচ্ছে, রামায়ণের মধ্যে যে বিষয়টিকে যে ধরনের সিকোয়েন্স থেকে রামায়ণ লেখা হচ্ছে, কিন্তু মেঘনাদ বধ কাব্য যিনি লিখেছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এটির সিকোয়েন্সটা টোটালি ভিন্ন। কারণ রামায়ণের মধ্যে যাকে আমরা ঈশ্বর হিসেবে দেখছি তাকেই আমরা মেঘনাদ বধ কাব্যের মধ্যে ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি। এটি নিছক লেখকের চাতুর্য কিংবা লেখকের নিজস্বতার ব্যাপার। আর আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক সনেট রচয়িতা বলি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত, বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। আমরা বলবো যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দের জনক। সো মাইকেল মধুসূদন দত্ত একটা অন্যরকম প্রতিভা ছিল বাংলা সাহিত্যে, এটা আমাকে মনে রাখতেই হচ্ছে। সুতরাং এই মাইকেল মধুসূদন দত্তের রামায়ণ থেকে, অর্থাৎ তোমরা মনে হয় দেখি কমেন্টস করেছো কিনা যে রামায়ণকে লিখেছিলেন, আমি তোমাদের কাছে জানতে চেয়েছি। আমি বুঝতে পেরেছি তোমরা মনে হয় কেউ পারো না যে রামায়ণকে লিখেছেন। মনে রাখবে এটি আমি বলবো না, আমি তোমাদের কাছে আমি জানতে চাইবো যে এটি কিন্তু সংস্কৃত একটি মহাকাব্য। রামায়ণ ছিল একটি সংস্কৃত মহাকাব্য। প্রগতি ওকে, তাহলে আমি যেটা বলছিলাম রামায়ণ এটি একটি সংস্কৃত মহাকাব্য। তোমরা যেহেতু লেখো নাই যে তোমরা কে লিখেছে, মনে রাখবা রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি নামক একজন ব্যক্তি। তিনি একজন ঋষি মুনি ছিলেন। তিনি প্রথম জীবনে একজন ডাকাত ছিলেন, বাল্মীকি রত্নাকর বা ডাকাত ছিলেন, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই বাল্মীকি সাধু জীবন গ্রহণ করেন এবং তারই কারণে পরবর্তী জীবনে তিনি রামায়ণ রচনা করেছেন। রামায়ণ এটি জাত মহাকাব্য এবং এই রামায়ণ মহাকাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাম, অযোধ্যার রাজা রাম, লক্ষণ, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ধর্মের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রাবণ, রাক্ষস রাজা, এদেরকে আমরা দেখতে পাচ্ছি যে ভিলেন হিসেবে বা একটু নেগেটিভ চরিত্রে দেখানো হয়েছে। কিন্তু মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা দেখতে পাই যে মেঘনাদ বধ কাব্যের মধ্যে রাম কিংবা লক্ষণ তাদেরকে ভিলেন হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে রাক্ষস রাজার পুত্র আমরা দেখতে পাচ্ছি মেঘনাদকে আমরা দেখতে পাচ্ছি মানবীয় গুণ সম্পন্ন চরিত্র হিসেবে দেখা হচ্ছে, অর্থাৎ নায়ক হিসেবে দেখা হচ্ছে। তো যাই হোক, আমরা মূল কথায় চলে যেতে চাই। আমি যে কারণে চিত্রটি তোমাদেরকে দেখাচ্ছি, যে যেটা তোমাদের শিখতে হবে যে এই কবিতার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ এটা কিন্তু উৎসটা জানতে হবে, মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ কাব্যের আমরা জানি ষষ্ঠ স্বর্গ, এটি আমাদের পাঠ্য হচ্ছে ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে এবং এই স্বর্গটির নাম হচ্ছে বধ বা বধ। তাহলে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, যে স্বর্গটির নাম হচ্ছে বধ। আর মেঘনাদ বধ কাব্যের মধ্যে স্বর্গ ছিল 9টি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গের কাহিনী হচ্ছে আমাদের এই কাহিনীটি। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাই বিভীষণের প্রতি মেঘনাদ
এই কবিতার মধ্যে নিকুম্ভিলা নামক একটি যজ্ঞাগার রয়েছে। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা কথা মনে রাখতে হবে, এটি কিন্তু একটি ষষ্ঠ পর্বের কাহিনী, এটি কিন্তু ষষ্ঠ পর্বের কাহিনী বা ষষ্ঠ স্বর্গের কাহিনী। কাজেই নিকুম্ভিলা যজ্ঞাগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘনাদ যখন পূজা করছেন, ঠিক সেই সময় হঠাৎ এই চারিদিকে যখন রাক্ষস রাজ্যের পাহারাদাররা রয়েছে, রাক্ষস রাজার পাহারাদার রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড়ের মধ্যে নিকুম্ভিলা যজ্ঞাগারের মধ্যে মেঘনাদ তিনি অগ্নিদেবী বৈশ্যানরের পূজা করছেন। ঠিক এই সময় এই পবিত্র জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ অস্ত্র নিয়ে প্রবেশ করেছে এবং মেঘনাদকে যুদ্ধের আহ্বান জানাচ্ছে। এই যুদ্ধ, এই যে মেঘনাদকে যুদ্ধের আহ্বান জানানো, এটি একটি অন্যায় যুদ্ধ। কারণ একটি পবিত্র জায়গায়, একটি উপাসনালয়ের মধ্যে এই ধরনের অস্ত্রহীন ব্যক্তিকে হত্যা করা, রক্তপাত ঘটানো কিংবা এই ধরনের জায়গায় যুদ্ধ করা, এটি অবশ্যই ধর্মীয় বিধানের মধ্যে পড়ে না এবং এটি অবশ্যই ধর্মীয় রীতির একেবারেই পরিপন্থী। কাজেই আমরা দেখতে পাচ্ছি অন্যায় যুদ্ধে লক্ষণ অস্ত্রহীন মেঘনাদকে বধ করছে, অস্ত্রহীন মেঘনাদকে হত্যা করছে অন্যায়ভাবে। সুতরাং এই যে লক্ষণ অন্যায়ভাবে মেঘনাদকে হত্যা করছে আর হত্যা করতে উদ্যত হয়েছে, তখন দরজায় মেঘনাদ দেখতে পাচ্ছে তার চাচা বিভীষণকে দেখতে পাচ্ছে। তখন মেঘনাদ যখন বিপদগ্রস্ত, এই বিপদগ্রস্ত মেঘনাদ তার চাচাকে দেখতে পেল সেই দরজায়, নিকুম্ভিলা যজ্ঞাগারের দরজায় তিনি দাঁড়িয়ে আছেন। তখন তিনি বুঝতে পারলেন যে বিভীষণ সহযোগিতা করেছে বলে, অর্থাৎ তার চাচা সহযোগিতা করেছে বলেই মূলত লক্ষণ অর্থাৎ শত্রুপক্ষ, অর্থাৎ তার বিপরীত পক্ষের প্রধান সেনাপতি তাকে হত্যা করার জন্য এখানে আসার সুযোগ পেয়েছে। তখন আমরা দেখতে পাচ্ছি মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে থেকে তিনি যখন বিপদগ্রস্ত, ঠিক এরকম সময় তিনি দেখতে পাচ্ছেন যে তার চাচা যেহেতু দরজায় দাঁড়িয়ে আছে, তিনি তার চাচাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন। সেই কথাগুলোই অর্থাৎ মেঘনাদ এবং আমরা দেখতে পাচ্ছি মেঘনাদ এবং বিভীষণ এই চাচা ভাতিজার সংলাপটাই হচ্ছে আমাদের পাঠ্য। মেঘনাদ এবং বিভীষণের যে কথোপকথন, সেটাই হচ্ছে আমাদের পাঠ্য। কথোপকথন কি বিষয়ে? এই বিষয়ে কথোপকথন যে লক্ষণরা হচ্ছে দুর্বল, তারা হচ্ছে অস্ত্রহীন, মেঘনাদের মতো বীরকে অস্ত্রহীন অবস্থায় আক্রমণ করেছে, যেটা মহারথী প্রথা বা যুদ্ধ প্রথা নয়। কিংবা লক্ষণ যে তার ভাইকে মেরেছে, তার ভাই বীর বাহুকে মেরেছে, অর্থাৎ মেঘনাদ বলছে যে তার আপন ভাই বীর বাহুকে মেরেছে। এমনকি শুধু তাই নয়, এই লক্ষণরা তার আপন চাচা কুম্ভকর্ণকে হত্যা করেছে। সুতরাং তুমি চাচা, তোমার মায়ের নাম নিকষা সতী, একজন সতী নারী ছিলেন। নিকষা হচ্ছে তোমার ভাতৃপুত্র, আমি যে বাসুদেবকে অর্থাৎ ইন্দ্রকে, একজন দেবতাকে যুদ্ধ করে, যে রামের ভাই ছিল লক্ষণ। যারা আমরা বিশেষ করে আমরা যারা মুসলিম, তাদের জন্য এই ক্যারেক্টার গুলো বোঝা একটু কঠিন। এটি যেহেতু ধর্মীয় হিন্দু মিথোলজি, এটা সনাতন ধর্মের সংস্কৃতি, এটা কাজে এটা আমাদের পক্ষে একটু জানাটা কষ্ট, না পড়লে পারবে না। আমি এখানে আসলে খুব বেশি তোমাদেরকে একটু অগোছালো ভাবে বললাম, এটা নিয়ে আসলে অনেক লম্বা একটা ক্লাস দরকার। আমি জাস্ট বোঝালাম তোমাদেরকে যে নিকুম্ভিলা যজ্ঞাগার, মেঘনাদ, লক্ষণ উভয় পক্ষ, এই পক্ষ হচ্ছে রাক্ষস রাজাদের কারা কারা ছিল এবং রাক্ষস রাজার কে কে মারা গিয়েছিল। আমরা জানি রাক্ষস রাজা ছিল রাবণ, তাই না? রাবণের ভাই মারা গিয়েছিল কুম্ভকর্ণ, তার পুত্র বীরবাহু মারা গিয়েছিল এই যুদ্ধে। এমনকি মেঘনাদকে হত্যা করতে এসেছে অন্যায়ভাবে নিকুম্ভিলা যজ্ঞাগারে। কে মারতে এসেছে? লক্ষণ মারতে এসেছে। কার সহায়তায়? বিভীষণের সহায়তায়। আর আরেকটি কথা বলা হচ্ছে মায়া দেবীর সহায়তা ছিল। আর লক্ষণকে রামের ভাই, ঠিক আছে, এবং অযোধ্যার রাজা রামের ভাই ছিল লক্ষণ, এবং লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা দেবী। এই বিষয়গুলো তোমরা একটু দেখবে, তাহলে আশাবাদী যে তোমরা ইনশাআল্লাহ এই কবিতা নিয়ে তোমাদের প্রবলেম হবে না। এটা আসলে মূল বিষয় না, আমরা মূল বিষয়টা তারপরে স্লাইডে দেখাই, যেগুলো আমাদের গত প্রশ্নতে এসেছে। তোমাদের যেটা মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে যেটা মনে রাখতে হবে, রিপন আমি বুঝতে পেরেছি ভাই, এটা অনেক বিস্তারিত বলতে হবে। রিপন আমি বুঝতে পেরেছি তোমার কথাটা, ক্লাস আটকে যাইছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, মুনতাহা মাঝে মাঝে আটকে গেছে, এজন্য একটু আমাদের উপস্থিতিটাও প্রভাব পড়ছে, আমি বুঝতে পারছি।
নেটওয়ার্কের মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে যায়, আসলে কি বলবো বলো, বারবার ওদেরকে বলা সত্ত্বেও আবার এই যে ডিস্টার্ব করে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা বলছিলাম দেখো, আমরা এই যে টেকনিক মনে রাখতে হবে। টেকনিকটা কি? বিভীষণকে কি কি নামে এই কবিতার মধ্যে আমরা দেখেছি, জাস্ট এটা মনে রাখবা। র দিয়ে থাকা মানেই বুঝে নিবা এটা হচ্ছে বিভীষণকে বলা হয়েছে। র দিয়ে কি হবে? রাঘব দাস, রক্ষরথী, রক্ষমণি, রক্ষবর, তারপর হচ্ছে, তাহলে র দিয়ে আমরা 4টা নাম পাচ্ছি। এই র দিয়ে মানেই হচ্ছে বিভীষণকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর আমি তাহলে র দিয়ে রাবণ, রাবণী এবং রাবণাত্ম যেটা কেন বলছিলাম, আমরা জানি র দিয়ে যদি বলা হয় যে রাঘব দাস, রক্ষরথী, তারপরে হচ্ছে রক্ষমণি, রক্ষবর, তাহলে র দিয়ে যে কোনো কিছু বোঝালেই আমরা বলবো যে বিভীষণকে বোঝানো হয়েছে। এই কবিতার মধ্যে রাঘব দাসকে বিভীষণ, রক্ষরথীকে বিভীষণ, রক্ষমণিকে বিভীষণ, রক্ষবরকে বিভীষণ। সুতরাং র দিয়ে থাকলেই বিভীষণ হবে। শুধুমাত্র রাবণী থাকলে, র দিয়ে রাবণী থাকলে, রাবণী মানে এটা শব্দার্থ টিকায় আছে, এটা এই টিকাটা তোমার পড়তে হবে। রাবণী মানে হচ্ছে মেঘনাদ, রাবণের পুত্র। রাবণী মানে রাবণের পুত্র, এটা কিন্তু সমাস আকারে আসতে পারে, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। হ্যাঁ, আর হচ্ছে রাবণাত্মজ। রাবণাত্মজ বললে তো আমরা বুঝতেই পারছি, আত্মজ শব্দের অর্থ মানে সন্তান বা পুত্র। আত্মজ শব্দের অর্থ হচ্ছে সন্তান বা পুত্র। তাহলে রাবণ আত্মজ, দেখো রাবণ আত্মজ বলতে আমরা বলছি রাবণের পুত্র। সুতরাং রাবণ আত্মজ কাকে বলা হয়েছে, এটা এত পাগল তারা হয় নাই ভাই, মানে এত বোকা তারা হয় নাই যে রাবণ আত্মজ কাকে বলা হয়েছে। এটা এই ধরনের সস্তা প্রশ্ন করবে, প্রশ্ন হবে জটিল এবং কঠিন। সুতরাং রাবণ আত্মজ কাকে বলা হয়েছে এটা আসবে না, এটা মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে। রাবণীটা কাকে বলা হয়েছে এটা আসছে, অলরেডি দেখতে পাচ্ছ। সুতরাং রাবণী বললে রাবণের পুত্র শব্দটা আমার জানা থাকবে। এছাড়া যত র আছে আমরা সরাসরি বলবো এই র দ্বারা রাঘব দাস, রক্ষরথী, রক্ষমণি, রক্ষবর, আমরা যত র আছে আমরা কাকে বুঝবো, বা আমরা দেখতে পাচ্ছি রথী, যত র আছে আমরা খুঁজে নিব কাকে, যত র আছে সবগুলো আমরা বলবো বিভীষণকে বোঝানো হয়েছে। ঠিক আছে, র আছে মানেই বিভীষণকে বোঝানো হয়েছে। এরপরে আরেকটা বিষয় দেখো, ঠান্ডা লেগেছে। তারপর কি বলছে দেখো, বিতে হচ্ছে বীর কেশরী, বিজ্ঞতম, বিধাত। ঠিক আছে, তাহলে রবি মহাপিতা, তাহলে রবি মহাপিতা। র মানে র দিয়ে যত র আছে সবই বিভীষণ, কেবলমাত্র রাবণী থাকলে মেঘনাদ হবে। আর বিতে আমরা বলবো বিধাত, বিজ্ঞতম। তারপরে দেখো পজিটিভ কথা, এই পজিটিভ কথা বিধাত, তারপরে বিজ্ঞতম, বীর কেশরী। বীর কেশরী মানে সিংহ, সিংহের সাথে তুলনা করা হয়েছে বিভীষণকে। বিজ্ঞতম বলা হয়েছে বিধাত বলা হয়েছে কাকে, বিভীষণকে বলা হয়েছে। আর মহারথী, দেখো মহারথী বলা হয়েছে কাকে, মহারথী বা রথী বলা হয়েছে কাকে, বিভীষণকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসবে। আর তার পিতৃব্য, এটা খুবই সহজ, এটা তো বোঝাই যায় যে এটা বিভীষণকে বোঝানো হয়েছে, এটা আসবে না। অর্থাৎ যে শব্দ দ্বারা সরাসরি বোঝা যায় না, যেমন তার পিতৃব্য, চাচা, এটা বোঝাই যাচ্ছে চাচা, চাচা বলতে বিভীষণকে। এই ধরনের এত হালকা প্রশ্ন দেবে না, দিলে এইখান থেকে দেবে যে র দিয়ে হবে, অথবা বিজ্ঞতম, বিধাত বা মহারথী। বিশেষ করে মহারথীটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষা আসে, অনেক পরীক্ষা দিয়েছে, বিভিন্ন জায়গায় দেখলাম। এরপর দেখো মেঘনাদ সম্পর্কে মনে রাখার টেকনিকটা হচ্ছে, দেখো জাস্ট মনে রাখবা অরিন্দম। প্রথম কথা আগে মনে রাখবা, আমি যেটা বলবো যে টিকা তো এমনি পড়তে হবে তোমাকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার টিকাটা এমনি পড়তে হবে তোমাকে। সুতরাং অরিন্দম, দেখো অরিন্দম আসলে কি, অরিকে যে দমন করে। ঠিক আছে, অরিকে যে দমন, টিকা আসে কিন্তু পরীক্ষা, অরিন্দম শব্দ অর্থ আসতে পারে। ঠিক আছে, আবারও বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ কিংবা মাইকেল মধুসূদন থেকে প্রশ্ন হবেই, গ্যারান্টি দিলাম প্রশ্ন হবে। সুতরাং এটা ভালো করে পড়ে যেতে হবে তোমাকে যদি 1 নম্বর পেতে চাও। তাহলে দেখো অরিন্দম শব্দের অর্থ হচ্ছে অরিকে যে দমন করেছে, অর্থাৎ অরিকে দমন, শত্রুকে দমন করেছে মেঘনাদ। অতএব অরিন্দম যে মেঘনাদকে বোঝাচ্ছে, এটা শব্দার্থ ঠিক আমাকে পড়তেই হচ্ছে, এমনি পারবা। ধীমান, স্থিত, ধী মানে স্থিত বুদ্ধি সম্পন্ন, মানে স্থির সুস্থ বুদ্ধি সম্পন্ন, এরকম। ধীমান বলতে মেঘনাদকে বোঝানো হচ্ছে, এমনি বোঝা যায় এখানে ধীমানকে। কারণ আমরা এই পুরো কবিতা পড়লে যে সংলাপগুলো দেখতে পাই, যে ধীমান মানে অত্যন্ত চাতুর্যের সাথে, অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের এখানে আমরা মেঘনাদকে কথোপকথন করতে দেখি। নিজেকে অজ্ঞদাস বলেছেন, তারপরে বাসবত্রাস,
বাসব বিজয়ী, বীরেন্দ্র বলি, পরাক্রম দাস। তাহলে দেখো এগুলো একটু লিখে নিবা যে বাসব ত্রাস, বাসব বিজয়ী, বীরেন্দ্র বলি, পরাক্রম দাস, এটা কাকে বোঝানো হয়েছে? এগুলো হচ্ছে সবই মেঘনাদকে। তো যাও আমি বলবো যে এটা মুখস্থ করা দরকার নাই, এটা মুখস্থ করতে হবে না, এটা মুখস্থ করতে হবে না। জাস্ট মনে রাখবা বিভীষণকে কোনগুলো বুঝিয়েছে, বিভীষণ না হলে সবই হচ্ছে মেঘনাদ হবে। আর মেঘনাদের গুলো শব্দ দেখো, ধীমান, একটু মুসলিন করে একটু, হ্যাঁ, ধীমান, অরিন্দম, এগুলো শব্দার্থ এমনি, রাবণী, রাবণের পুত্র, এমনি মনে রাখতে হচ্ছে। এই শব্দার্থগুলো এমনি জানতে হচ্ছে, কারণ শব্দার্থ আসে পরীক্ষায়। জাস্ট মনে রাখতে হচ্ছে কি, অজ্ঞদাস, রাবণাত্মজ, রাবণাত্মজ এটা শব্দ এমনি বোঝা যায় রাবণের পুত্র। আর মনে রাখতে হয় অজ্ঞদাস, বাসব বিজয়ী, আর হচ্ছে বীরেন্দ্র বলি, পরাক্রম দাস। সুতরাং দুটো দাস, একটা হচ্ছে অজ্ঞদাস আর একটা হচ্ছে পরাক্রম দাস, এই দুটো দাস হচ্ছে মেঘনাদ। আর বাসব বিজয়ী, দুই বাসব, বাসব মানে কি দেখো, বাসব মানেই হচ্ছে মেঘনাদ। তাহলে বাসব মানেই হচ্ছে মেঘনাদ, বাসব ত্রাস বলো অথবা বাসব বিজয়ী বলো, বাসব মানেই মেঘনাদ বোঝাবে। আর বীরেন্দ্র বলি আর হচ্ছে এই যে এটা কিন্তু তোমার মনে থাকবে না, বীরেন্দ্র বলি, এটা হচ্ছে মনে রাখবে যে বীরেন্দ্র বলি মেঘনাদকে, বা এটাও জানার দরকার নেই, জাস্ট বিভীষণ চাচারটা বাদ দিলে অটোমেটিক্যালি মেঘনাদ হয়ে যায়। আর লক্ষণ সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সবগুলো নেতিবাচক নাম। দেখো চন্ডাল মানে চাঁড়াল, নিচু জাতের মানুষ, তাই না? তার সৌমিত্রী কুমতি মানে সুমিত্রার খারাপ মানসিকতা সম্পন্ন পুত্র, নরাধম, বনবাসী, দত্ত, কীট, দেখো সবগুলো। এমনকি শিয়াল বলা হয়েছে, শিয়াল, শ্রীগাল বলা হয়েছে, এগুলো কিন্তু নেগেটিভ নামগুলো মানে হচ্ছে সবই আমরা দেখতে পাচ্ছি লক্ষণকে বোঝানো হয়েছে। সুতরাং নেগেটিভ নাম মানেই হচ্ছে লক্ষণ। চন্ডাল, কুমতি পুত্র, নরাধম, বনবাসী, দত্ত, কীট, তাই না? নেগেটিভ নাম মানেই হচ্ছে, আমরা বলবো নেগেটিভ নাম মানেই হচ্ছে লক্ষণকে বোঝাবে, তাই না? নেগেটিভ নাম মানে হচ্ছে লক্ষণ। ওকে, নেগেটিভ নাম মানেই লক্ষণ, নেগেটিভ নাম মানে কি হবে? লক্ষণ। আটকাছে। ওকে, কি ধর্ম নিয়ে কি হয়েছে? আমি তোমাদের ধর্ম নিয়ে এখানে কথা বলতে, আমি মাহফুজ ভাই দুই ধর্মের মানুষ একটু মধ্যে নাম বলছি না, আমি ভাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু, এটা কি ধর্ম নিয়ে কি হয়েছে আমি জানি না। ধর্মের বানান উল্লেখ করে, আপনার ধর্মের বানান উল্লেখ করে অপমানজনক কিছু বলা হয়েছে, তাহলে তো বলা লাগে বাংলা ভাষা ইসলাম বিদ্বেষী। আপনার ভালো লাগলে পড়েন নাই ভাই, ভালো কথা ক্লাস করতে এসে ধর্মের বিরুদ্ধে কথাবার্তা করেন কেন? আচ্ছা, আমি ধর্মীয় বিষয়টা আমি বলি, আমরা তো এখানে ধর্মীয় বিষয়গুলো এখানে পজিটিভ ভাবে বলেছি যে, এবং এখানে তো আমার ব্যক্তিগত কোনো কথা বলিনি, এটি সমালোচকদের কথা। এবং ধর্ম নিয়ে যদি কথা বলতে চাও, এটা তো আমরা দেখতে পেয়েছি যে মাইকেল মধুসূদন দত্তের কন্টেন্ট এটা। মাইকেল মধুসূদন দত্ত তিনি নিজে তার ধর্ম বিরোধী ছিলেন, অর্থাৎ তিনি নিশ্চয় তোমরা দেখেছো যে 1843 সালে মাত্র মানে তিনি হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। কাজেই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের মধ্যে অবশ্যই তিনি তার ধর্মের বিরোধিতা করেছেন, কারণ তিনি দত্ত পরিবারের সন্তান ছিলেন, অর্থাৎ ব্রাহ্মণ উচ্চবিত্ত পরিবারের সন্তান ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি তার ধর্ম ত্যাগ করেছিলেন, ধর্ম ত্যাগ করে তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে খ্রিস্ট ধর্মে অনুসারী হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এবং তার লেখার মধ্যে বিভীষণের প্রতি মেঘনাদ, বা এটি যেখান থেকে নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্য, এখানে অবশ্যই তিনি তার স্বধর্মে, আগে যে ধর্মে ছিলেন তিনি সেই ধর্মের যে বিশ্বাস, অর্থাৎ সেই ধর্মে কি বিশ্বাস ছিল? রাম হচ্ছে দেবতা, রাম হচ্ছে ধর্মের প্রতীক। কিন্তু তিনি, আমরা দেখতে পাচ্ছি মেঘনাদ বধ কাব্যের মধ্যে তিনি তা করেননি। তিনি তার প্রতিষ্ঠিত ধর্মীয় যে সত্য সেটার বাইরে এসে তিনি কি করেছেন? তিনি তার বাইরে এসে আরেকটি সত্য, আরেকটি বাস্তবতাকে দাঁড় করাতে চেয়েছেন তিনি। এটি তো মিথ্যে নয়, এটি প্রতিষ্ঠিত বক্তব্য। ঠিক আছে, এটা আমার মন গড়া কোনো বক্তব্য নয়, এটি সমালোচকদের বক্তব্য, এটি হচ্ছে সাহিত্যের বক্তব্য। কাজেই কারো যদি বিরোধিতা করার দরকার হয়, আমরা কারো ধর্মকে অপমান করতে চাই না, আমরা মুসলিম ধর্মকেও আমরা বলছি না কিছু, হিন্দু ধর্মকে বলছি না, আমাদের পড়তে গিয়ে আমরা যে বিষয়টা পাচ্ছি সেই সত্যটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। কাজেই কে আমরা বিভিন্ন ধর্মের লোক থাকতে পারি, কোনো ধর্মকে ছোট করা আমাদের উদ্দেশ্য ডেফিনেটলি উদ্দেশ্য না। তো আমরা এখানে যে সত্যটা তুলে ধরেছি যে সনাতন ধর্মের যে প্রতিষ্ঠিত সত্য
যে যাদেরকে দেবতা হিসেবে দেখানো হয়েছে রামায়ণের মধ্যে, ঠিক মেঘনাদ বধ কাব্যের মধ্যে তার উল্টোটা করা হয়েছে। এটা কি প্রতিষ্ঠিত সত্য, ঐতিহাসিকভাবে সত্য এটা। এখন এটা তো আমি মিথ্যা বলতে পারবো না, তাহলে কি এই কথাটা আমি অস্বীকার করবো? না, অস্বীকার করার সত্য নেই, সুযোগ নেই। তো এটাই করেছেন, এটাই উনি করেছেন। মাইকেল মধুসূদন দত্ত এটা করে ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা তিনি ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু আমরা পাঠকরা এটাই দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি আমরা সেটাই বলছি। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, দেখো যে নেগেটিভ মন্তব্য করেছেন, অর্থাৎ লক্ষণ সম্পর্কে নেতিবাচক যে বক্তব্য, সেই নেতিবাচক যে শব্দগুলো সেগুলো হচ্ছে আমরা বলবো লক্ষণ সম্পর্কে এই ধরনের কথা। ওকে, এরপরে দেখো আমরা একটু পরের বিষয়ে যেতে চাই। দেখো কাজী নজরুল ইসলামের আমরা রাইটার সম্পর্কে কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। 2023 সালের প্রশ্ন বিশ্লেষণ 23, 24 এবং 22, 23 কে আমরা যদি অ্যানালাইসিস করে দেখি, যে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে রাইটার সম্পর্কে তথ্য চেয়েছে, এবং তার কিছু নমুনা আমি দেখাবো, এবং যেটা 19-20 দিকেও প্রচুর ছিল, 20-21 ছিল, আমরা অনেক দেখাবো। দেখো কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? তোমরা নিশ্চয় জানো যে কাজী নজরুল ইসলামের কয়েকটা গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। এটা মনে রাখার টেকনিক আছে, তোমরা 1 নম্বরের উত্তরটা লিখতে থাকো। আটকে গেছে নাকি? 1 নম্বরের উত্তরটা লিখতে থাকো, কমেন্টস করতে থাকো, আমি টেকনিকটা লিখে দিই। কাজী নজরুল ইসলামের মনে রাখার যেগুলো গ্রন্থগুলো বাজেয়াপ্ত হয়েছিল লিখে রাখো অগ্নি প্রজুস বিভাগ, লিখে রাখো অগ্নি প্রজুস বিভাগ, প্রজুস বিভাগ, অগ্নি প্রজুস বিভাগ। অগ্নিবীণা, অগ্নি মানে অগ্নিবীণা, প্রতে প্রলয় শিখা, জুতে যুগবাণী, চতে চন্দ্রবিন্দু, বিতে বিষের বাসি, ভাতে ভাঙার গান। এই কয়েকটা তার গ্রন্থ বাজেয়াপ্ত হয়েছিল। এই কয়েকটা গ্রন্থ তৎকালীন ইংরেজ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল। তার বাজেয়াপ্ত গ্রন্থগুলো কি কি? অগ্নিবীণা, অগ্নিবীণা, প্রলয় শিখা, যুগবাণী, চতে চন্দ্রবিন্দু, জুতে যুগবাণী, প্রতে প্রলয় শিখা, বিতে বিষের বাসি, ভতে ভাঙার গান। এগুলো হচ্ছে এই ধরনের গ্রন্থগুলো তার আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে বাজেয়াপ্ত হয়েছিল। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে এই যে তোমরা হচ্ছে একের সঠিক উত্তর হচ্ছে এ দিয়েছো, মানে অনেকে সঠিক লিখেছো, একের সঠিক উত্তর হচ্ছে এ। ওকে, একের সঠিক উত্তর হচ্ছে এ। কাজী নজরুল ইসলামের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল? একের সঠিক উত্তর হচ্ছে এ। সবাইকে ধন্যবাদ। আমরা যারা সঠিক আনসার লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অগ্নিবীণা হবে, অগ্নিবীণা। এবং আরেকটি তথ্য আমি দিয়ে রাখি, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট 12টি কবিতা ছিল। জাস্ট মনে রাখবা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট 12টি কবিতা ছিল। এই 12টি কবিতার মধ্যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে মোট 12টি কবিতা ছিল। এই 12টি কবিতার মধ্যে প্রথম কবিতা ছিল হচ্ছে তোমার প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস, প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস, প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস। এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। তাহলে আমরা কি বলছিলাম? অগ্নিবীণা কাব্যগ্রন্থে, এটা কিন্তু পরীক্ষা আসে, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এবং এটি প্রকাশিত হয়েছিল অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, এরপরে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? এটি আসছে দেখো 2020-21 সেশনে আসছিল মানিক বন্দ্যোপাধ্যায়। তো নিশ্চয় জানো মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। ওকে, 3 এর সি বলেছো, 2 এর 2টা বলো, 2 এর আনসারটা দাও। তোমরা একটু 2 এর আনসারটা দাও, 2 এর আনসার দাও। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? 2 এর আনসারটা দাও। 2 এর আমরা কিন্তু আজকে অত সহজে ছাড়ছি না, তোমরা হতাশ হবে না। আমরা একদম লেগে থাকো। আচ্ছা, আমার এখানে না চলতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, একটু স্লো কানেকশন। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? তো জন্মস্থান কোথায় হবে? দেখো, বিক্রমপুরে, কলকাতা, উড়িষ্যা, কোথায়? ওকে, 2 এর এ বিহারে বলেছো অনেকে, 3 এর আমরা দেখতে পাচ্ছি তোমরা কমেন্টস করেছো অনেকে। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে বিহার হবে না, এক্স্যাক্টলি বিহার হবে, অবশ্যই বিহার হবে। বিহারের সাঁওতাল পরগনা, তাই না? এটা একটা মনে রাখার টেকনিক আছে, আমরা সেই টেকনিকটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে। এরপরে দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটি ছিল?
সি অবশ্যই প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল কোনটি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কোনটি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা কি বলছি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো, তারপরে দেখো আমরা এখান থেকে মনে রাখার কিছু টিপস শিখে। দেখো মনে রাখার কিছু টিপস আছে। টিপস গুলো কি? টিপস হচ্ছে দেখো, আমরা মানিক বন্দ্যোপাধ্যায় নয়, আমরা সমস্ত তোমাদের ইন্টারমিডিয়েট রিলেটেড যেগুলো আছে সবগুলোকে আমরা দেখতে চাই যে তাদের জন্মস্থান কোথায়, তাদের মৃত্যুস্থান কোথায়, কারণ এগুলো থেকে প্রশ্ন হয়েছে কয়েকবার। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? কলকাতা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? কলকাতা, জোড়াসাঁকোতে। তাহলে কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, তাই না? কলকাতার জোড়াসাঁকোতে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? কলকাতার জোড়াসাঁকোতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? কলকাতার জোড়াসাঁকোতে, তাই না? এখন কলকাতার জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এবার একইভাবে নজরুলের জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। এবার সুফিয়া কামালের বরিশালে। তারপরে দেখো সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া। তারপরে দেখো শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। আর জন্ম এমনি ঢাকাতে জন্ম, কিন্তু নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে তার পৈতৃক নিবাস। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবু জাফর ওবায়দুল্লাহ, তার হচ্ছে বরিশাল জেলার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। গ্রামের নামগুলো বেশি আসে, আমরা দেখতে পাচ্ছি গ্রামের নামগুলো কিন্তু বেশি আসে। বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রাম। আর শামসুর রহমানের জন্ম হচ্ছে পাড়াতলী গ্রাম, আমরা একটু আগে বলেছিলাম পাড়াতলী গ্রাম, তাই না? শামসুর রহমানের জন্মস্থান নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। আর আবু জাফর ওবায়দুল্লাহর জন্মস্থান হচ্ছে বরিশাল জেলার বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। গ্রামের নামটা আসবে কিন্তু ক্ষুদ্রকাঠি, বড় কাঠি না কিন্তু, কত বড় কাঠি না কিন্তু ক্ষুদ্রকাঠি। কি কাঠি? ক্ষুদ্রকাঠি, বড় কাঠি না। এরপর দেখো শামসুল হকের জন্ম হচ্ছে কুড়িগ্রামে। কোথায় জন্ম? কুড়িগ্রামে জন্ম। জাস্ট এভাবে একটু মনে রাখতে হবে তোমাদের, কুড়িগ্রামে জন্ম, এভাবে মনে রাখতে হবে। অর্থাৎ একই স্ক্রিনে যদি এভাবে সুন্দর করে মনে রাখো যদি, তাহলে আমার মনে হয় তোমাদের এটা নিয়ে সমস্যা থাকবে না। কারণ এই ধরনের তোমাদের সিলেবাসভুক্ত প্রত্যেকটা রাইটার সম্পর্কে তোমাদের এভাবে একই স্লাইডে একসাথে একই পৃষ্ঠায় লিখে বারবার মনে রাখতে হবে, তাহলে তোমরা আশা করি এই জায়গাতে তোমাদের ফল্ট হওয়ার সম্ভাবনা কম। এরপর দেখো মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছি মানিক বন্দ্যোপাধ্যায় সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন, দুমকা শহরে। তাহলে সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এরপরে শেখ মুজিবের নামটা এটা আসবে না, এটা নিশ্চিত থাকো। আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে দেখো যে আখতারুজ্জামান ইলিয়াস গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখো, এই গটিয়া গ্রামটা এটা ছিল তার গাইবান্ধা জেলার গটিয়া গ্রাম, গাইবান্ধা, বাসুর বান্ধা না কিন্তু, জাস্ট মনে রাখবা বাসুর বান্ধা না, কি বান্ধা? গাইবান্ধা। গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে এটি ছিল হচ্ছে তার জন্মস্থান, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল নারুলি গ্রাম। এই নারুলি গ্রামটা ছিল বগুড়া। তাহলে বগুড়ার নারুলি গ্রামে আখতারুজ্জামান ইলিয়াসের পৈতৃক নিবাস এটা, কিন্তু গাইবান্ধা জেলার গটিয়া গ্রামে তার মামা বাড়ি, আর কি মামা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা একটু মনে রাখবে। এরপরে আমরা দেখো সিকান্দার আবু জাফর, আমরা এটা মনে রাখবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রাম। এই গ্রামের নামগুলো বেশি আসে, জাস্ট মনে রাখবা গ্রামের নামগুলো বেশি আসে কিন্তু। তেতুলিয়া গ্রাম, সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে দেখো সৈয়দ ওয়ালিউল্লাহ, দেখো চট্টগ্রামের 16 শহর, এটা কিন্তু পরীক্ষা আসবে। 16 শহর, 18 শহর না, কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ শহরে যাচ্ছ তোমরা, চট্টগ্রামে পরীক্ষা দিতে যাচ্ছ,
চট্টগ্রাম মানেই তো সৈয়দ ওয়ালিউল্লাহ শহর, তারপর তার জন্ম হয়েছিল চট্টগ্রামে। সুতরাং চট্টগ্রামের মানুষেরা সৈয়দ ওয়ালিউল্লাহকে নিয়ে গর্ব করে। যেমনটা আমরা দেখেছি, সৈয়দ ওয়ালিউল্লাহ বলো, আবুল ফজল বলো, মানে চট্টগ্রামের যারা কৃতি সন্তান তাদের মধ্যে একজন হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সুতরাং সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে তোমাদের একদম জানতে হবে। সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। জাস্ট মনে রাখবা 16 শহর, 18 শহর না, কিন্তু 18 শহর না, 16 শহর, 16 শহর, চট্টগ্রামের 16 শহরে। ঠিক আছে, তাহলে চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ। এটা জাস্ট গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে এটা। এরপরে দেখো, জসিমউদ্দিন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। জসিমউদ্দিনের জন্ম হচ্ছে তাম্বুলখানা গ্রাম, এটা ছিল তার মাতুলালয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জসিমউদ্দিনের জন্ম হচ্ছে তাম্বুলখানা গ্রামে। আর আবুল ফজল চট্টগ্রামের আরেকজন কৃতি সন্তান, তিনি সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন, চট্টগ্রামের সাতকানিয়া গ্রামে। তার মানে চট্টগ্রাম সম্পর্কে বাংলা সাহিত্যে চট্টগ্রাম রিলেটেড যে অংশগুলো, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন হয় তখন কিন্তু রাজশাহী কেন্দ্রিক সাহিত্যের কিছু একটা প্রভাব আছে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিংবা উত্তরবঙ্গ কেন্দ্রিক যারা রাইটার, তাদের কিন্তু আমরা দেখি যে তাদের প্রবণতা আছে, প্রশ্নের মধ্যে তার একটা প্রভাব থাকে। কাজেই আমরা বলবো এটা যে আবুল ফজল যিনি চট্টগ্রামের সাতকানিয়ায় জন্মগ্রহণ করেন, আর জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন, এবং সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। এবং সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছিলেন তেতুলিয়া গ্রামে। জাস্ট এগুলো একটু দেখবা, সাতকানি, এটা ছিল 7 কান। কয়টা কান? 7 কান। আর 16 শহরে জন্মগ্রহণ করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। 16 শহর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, আর সাতকানিয়া হচ্ছে আবুল ফজল। এটা মনে রাখবে ইনশাআল্লাহ। ওকে, আমি একটু কমেন্টস চাই তোমাদের। কমেন্টটা হচ্ছে 18 বছর বয়স কবিতায়, মানে এই যে 18 বছর বয়স কবিতা, এই কবিতাটা কোন ছন্দে লেখা হয়েছে? কারণ ছন্দ থেকে একটা প্রশ্ন হয়, আমরা দেখতে পাই যে ছন্দ থেকে একটা প্রশ্ন হয়। তোমরা কি দেখতে পাচ্ছ ঠিক মতো? ওকে, তোমরা একটু বলো তো দেখি, 18 বছর বয়স কবিতা কোন ছন্দে লেখা? আমাকে একটু জানাও তো দেখি, 18 বছর বয়স কবিতা কোন ছন্দে লেখা? 18 বছর বয়স কবিতা কোন ছন্দে লেখা? নেটের ক্ষুধা লাগছে, হালাকু মেজাজ খারাপ হয় নেটের। ওকে, আমরা যদি বলি সিদরাতুল তাহা, আমরা যেটা বলছি, নেটটা তো ওয়াইফাই থেকে দিয়ে করবো নাকি? ওকে, আমরা যেটা বলছিলাম 18 বছর বয়স, বিগি আনসার করেছে অনেকে, মাত্রাবৃত্ত লিখে দিয়েছে অনেকে, আমরা বলে দিয়েছি। ওকে, আমরা যেটা বলছি মাত্রাবৃত্ত, অবশ্যই ডেফিনেটলি 18 বছর বয়স কবিতাটি আমরা বলবো যে মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে। 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা হয়েছে। কিভাবে বুঝবো আমরা এই ধরনের প্রশ্নগুলো? আমরা কিভাবে সলভ করব? এই ধরনের প্রশ্নগুলো আমি কিভাবে সলভ করব? ঠিক আছে, যে আমরা ছন্দ থেকে যদি প্রশ্ন আসে আমরা কিভাবে সলভ করব? ছন্দ থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে সলভ করব? চলো এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করি। আমরা ছন্দের প্রশ্নগুলো কিভাবে আলোচনা করব, কবিতার ছন্দগুলো কিভাবে আমরা টেকনিকে মনে রাখবো। দেখো, আমরা বলছি মাত্রাবৃত্ত ছন্দ যদি হয় তাহলে আমরা এটা মনে রাখবো হচ্ছে আসো। আ মানে 18 বছর বয়স, সো মানে সোনার তরী, পো মানে হচ্ছে প্রতিদান, বি মানে হচ্ছে আমরা বলবো বিদ্রোহী। তোমাদের পাঠ্যের মধ্যে, তোমাদের সিলেবাসভুক্ত যে কবিতাগুলো আছে, নরমালি সিলেবাসের বাইরে থেকে আসার সম্ভাবনা কম। এই ব্যাপারে ছন্দ থেকে যদি প্রশ্ন হয় নরমালি সিলেবাসের মধ্যেই থাকবে। আবার বলছি, ছন্দ থেকে যদি প্রশ্ন হয় সিলেবাসের মধ্যেই থাকবে। তাহলে আবার বলছি যে 18 বছর বয়স, এই 18 বছর বয়স কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মাত্রাবৃত্ত ছন্দ থেকে, তাই না? আমরা মনে রাখবো আসো। আ মানে 18 বছর বয়স, সো মানে হচ্ছে সোনার তরী, প্র মানে হচ্ছে প্রতিদান, বি মানে আমরা বলছি বিদ্রোহী। এই কয়েকটা কবিতা, 18 বছর বয়স, সোনার তরী,
প্রতিদান এবং বিদ্রোহী, এই কবিতাগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এরপরে হচ্ছে গদ্য ছন্দে লেখা কবিতা হচ্ছে আমি ফেব্রুয়ারিতে যাব। আমি ফেব্রুয়ারিতে যাব। আমি মানে আমি কিংবদন্তির কথা বলছি। আমি মানে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। তাহলে আমি মানে আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি 1969। আর অক্ষরবৃত্ত ছন্দ একটি, শুধুমাত্র একটি কবিতা অক্ষরবৃত্ত ছন্দে হবে। ঠিক আছে? তাহলে কবিতার ছন্দ নিয়ে প্রশ্ন হলে আমরা মনে করি এই টেকনিকটা অবলম্বন করবে। আমার নিজেরই মেজাজ খারাপ হয়েছে ভাই, আমি হতাশ। কেন হতাশ জানো? এত বারবার যদি নেট ডিস্টার্ব করে কেমন লাগে বলো? কেমন লাগে বলো? ঠিক আছে সেটা। তাহলে আমি যেটা বলবো দেখো, পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি বলবো? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি, তোমরা একটু কমেন্টস করো দেখি পারো কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, আমরা এটা নিয়ে টেকনিক শেখাবো আজকে। আমরা আজকে টেকনিক শেখাবো যে অপরিচিতা গল্পটি বা এরকম এই জাতীয় প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে সলভ করব। সাথী মনি বলছে, আমি দেখি আনসার করো দেখি। মারুফ বিল্লাহ সি বলেছো, তারপরে সিদ্ধাতুল মনু সোনার তরিতে বিদ্রোহের পরিধান 18 মাত্রা, সোনার তরিতে বিদ্রোহের পরিধান 18 মাত্রা। ওকে, তারপরে রিপন মিয়া বলছে, রিপন ভুইয়া বলছে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সিদ্ধাতুল তাহাব সবুজ পত্র। আচ্ছা ওকে, তোমরা কমেন্টস করে ফেলো সবাই, দেখি পারো কিনা। এটা কিন্তু 23-24 সেশনে আসছে প্রশ্নটা। আমি বলেছি না রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ওরা একটা প্রশ্ন দেয়, 23-24 একটা প্রশ্ন, তার দৃষ্টান্ত দেখো। 23-24 একটা প্রশ্ন, তার প্রমাণ আরো আছে, আমি অনেক দেখাতে পারি। অবশ্যই এটা হবে অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকা, অবশ্যই উত্তর হবে সবুজ পত্র। উত্তরটা কি হবে? সবুজ পত্র, অর্থাৎ সি, অর্থাৎ সি নাম্বার আনসার হবে। আনসার হবে সি। আনসার হবে কি? সি 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 আনসার হবে সি। ঠিক আছে, আনসার হবে সি। দেখো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলভ করব। এই জাতীয় প্রশ্ন যদি আসে তাহলে আমরা সলভ করব এইভাবে। দেখো যে আমরা এক জায়গায় করে দিয়েছি, আমি তোমাদের এটা নোট করে নিবা, এবার স্ক্রিনশট দিবা, অথবা আমরা হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দেব। আমরা পিডিএফ অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি তোমাদের গ্রুপে। আমরা যারা আমাদের কোর্স বা রিলেটেড বা যারা নক করলে আমরা পিডিএফ পাঠিয়ে দেব তোমাদেরকে। এই পিডিএফ থেকে তোমরা হচ্ছে ইয়ার নিতে পারবা, স্ক্রিনশট নিতে পারবা, অথবা পিডিএফ যে কোনো একটা পড়লে হবে। আমরা দেখো বিভিন্ন রচনার অংশগুলো আমরা কিভাবে পড়বো। তাহলে আমরা বলছি দেখো অপরিচিতা গল্প। অপরিচিত গল্পটি বলা হচ্ছে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড, অর্থাৎ গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড থেকে অপরিচিতা গল্পটি নেওয়া হয়েছে। তাহলে অপরিচিতা গল্পটি নেওয়া হয়েছে কি? গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড 1927 থেকে। ঠিক আছে, এটা মনে রাখবে। পাশাপাশি এই অপরিচিতা গল্পটি সবুজ পত্র পত্রিকায় প্রথম ছাপা হয়েছিল কার্তিক সংখ্যায়, যেটা বাংলা সাল হচ্ছে 1321 বঙ্গাব্দ। তাহলে আমরা যেটা মনে রাখবো যে অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে, যেটা সাল হচ্ছে 1927। আর মনে রাখবো হচ্ছে যে অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায় 1321 বঙ্গাব্দে। এটা কিন্তু পরীক্ষা আসে, যেটা খ্রিস্টাব্দ সাল হচ্ছে 1914। আর এছাড়া অপরিচিতা গল্পটি যদি বলা হয় কোন গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল, তাহলে আমরা বলবো অপরিচিতা গল্পটি গল্প সপ্তক গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা কয়েকটা বিষয় বলবো, এখান থেকে কয়েকটা প্রশ্ন হতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট বলে বেশি আলোচনা করছি, যে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড থেকে অপরিচিতা গল্পটি নেওয়া হয়েছে, যেটা সাল ছিল 1927। আর গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড থেকে নেওয়া হলেও এটি কিন্তু প্রথম গ্রন্থভুক্ত হয়েছিল গল্প সপ্তক গ্রন্থে। আর এটি সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যা 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় এই ছোট গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটা মনে রাখতে হবে বিলাসী গল্প। দেখো
বিলাসী গল্পটি আমরা ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং বৈশাখ সংখ্যা 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখার টেকনিক আছে, দেখো আমরা শেখাচ্ছি পরে তোমাদের। তারপরে দেখো আমার পথ প্রবন্ধটি, এটি রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। একই সাথে আমরা বলবো মানব কল্যাণটা হচ্ছে মানবতন্ত্র গ্রন্থের অন্তর্ভুক্ত। মানবতন্ত্র এটা কিন্তু ভালো করে দেখে যাও, কারণ এটি আবুল ফজলের, এটা পরীক্ষা আসতে পারে, কারণ চট্টগ্রাম, আবারও বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে আবুল ফজলকে ইম্পর্টেন্ট হিসেবে নিতে হবে। আবুল ফজল, সৈয়দ ওয়ালিউল্লাহ, এদেরকে আলাউল, মধ্যযুগের কবি আলাউল, আলাউল আরেকজন কবি চট্টগ্রামের, আলাউল, 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 তারপরে হচ্ছে মানব কল্যাণের আবুল ফজল, কিংবা আমরা বলবো যে সৈয়দ ওয়ালিউল্লাহ, এদেরকে ভালো করে পড়ে যেতে হবে, কারণ এই তিনটা রাইটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বিশেষ করে আবুল ফজল থেকে। তারপরে দেখো মাসি পিসি, মাসি পিসিটা মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে আমাদের পাঠটি নেওয়া হয়েছে, কিন্তু পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়, 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় পূর্বাশা পত্রিকায় এটি প্রথম প্রকাশিত হয়েছিল, এবং এই গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। পরিস্থিতি নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল মাসি পিসি গল্পটি, বাট আমাদের পাঠটি নেওয়া হয়েছে মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। তাহলে আমাদের পাঠটি নেওয়া হয়েছে মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে, আর এটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, হচ্ছে ব্যাপার, পরিস্থিতি নামক গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল এটি। এরপরে দেখো রেইনকোট গল্পটি, রেইনকোট গল্পটি জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 এই গ্রন্থে প্রথম গ্রন্থভুক্ত হয়, কিন্তু আমাদের পাঠটি গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান রচনাবলী 1 থেকে। যদি বলা হয় রেইনকোট গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে, আখতারুজ্জামান রচনাবলী 1 থেকে, আর জাল স্বপ্ন স্বপ্নের জাল 1997 এই গ্রন্থে প্রথম অন্তর্ভুক্ত হয় এটি, আর এটি প্রথম লেখা হয়েছিল, অর্থাৎ ছাপা হয়েছিল, অর্থাৎ রেইনকোট গল্পটি প্রথম ছাপা হয়েছিল 1995 সালে। 1995 সালে প্রথম রেইনকোট গল্পটি প্রকাশিত হয়, কিন্তু প্রথম গ্রন্থভুক্ত হয় জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে। কিন্তু আমাদের পাঠটি নেওয়া হয়েছে আখতারুজ্জামান রচনাবলী 1 থেকে, আমাদের পাঠটি নেওয়া হয়েছে আখতারুজ্জামান রচনাবলী 1 থেকে, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি গদ্যের উৎস নিয়ে দেখলাম, এবার পদ্যের উৎসগুলো দেখো। পদ্যের উৎসটা কি? আমরা দেখেছি পদ্য, সোনার তরী কবিতাটি নেওয়া হয়েছে, সোনার তরী কবিতাটি নেওয়া হয়েছে সোনার তরী নামক কাব্যগ্রন্থ থেকে। তারপরে বিদ্রোহী কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা 1922 থেকে। প্রতিদান নেওয়া হয়েছে বালুচর থেকে। তাহারই পরে মনে নেওয়া হয়েছে মাসিক মোহাম্মদী। এটি কোথায় থেকে নেওয়া হয়েছে এটা বলেনি, তবে এটি মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, এই তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাহারই পরে মনে, কাউকে মনে পড়ে কি তোমাদের? কাউকে কি মনে পড়ে? শোনো, একটা কথা বলি, জীবনে কখনো কখনো মানে কিছু স্মৃতি মনে রাখতে হয়, মানে কিছু কিছু স্মৃতি আমরা আসলে ভুলতে পারি না। প্রত্যেকের জীবনে কিছু স্মৃতি আছে। তোমাদের জীবন খুব ছোট তা বলবো না, তোমরা যে একেবারে ছোট তা বলবো না, তোমাদেরও নিশ্চয় দেখবা যে তোমাদের কিছু স্মৃতি আছে কখনো ভোলা যায় না। তাহারই পরে মনের মধ্যে যেমনটা হয়েছে তোমরা দেখেছো যে রোকেয়া, আমরা রোকেয়া বলছি, সুফিয়া কামাল তার স্বামীকে ভুলতে পারেনি, যদিও তোমাদের স্বামী তো এখনো নাই, বা অনেকে তোমাদের বউ নাই, সুতরাং ভোলাভুলির ব্যাপারটি নাই। প্রাইমারি স্কুলে কাকে ভালো লেগেছিল কিংবা স্কুল কলেজে কাকে ভালো লেগেছিল এটা মনে পড়ে, আমি জানি। কিন্তু এই মনে পড়া, এই মনের পড়াকে স্থায়িত্ব দিতে হলে যেটা হয় পরিশ্রম করো, দেখবে একদিন শুধু কল্পনা নয়, এটা বাস্তবে একদিন পসিবল। 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতাটি সারপত্র থেকে নেওয়া হয়েছে, সারপত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1970 নিজ বাসভূমি থেকে নেওয়া হয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল রাখতে চাই যে সোনার তরী এবং আমি কিংবদন্তির কথা বলছি, এটা একই নামের কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জাস্ট প্রবলেম হবে বিদ্রোহী, প্রতিদান, তাহারই পরে মানে অর্থাৎ 4, 1, 2, 3, 4, 5টা, 1, 2 এই 5টা নিয়ে তোমাদের প্রবলেম হয়। জাস্ট মনে রাখো বিদ্রোহী তো অগ্নিবীণা, প্রতিদান হচ্ছে বালুচর, তাহারই পরে মানে এটি উল্লেখই নাই কোথায়, অর্থাৎ মোহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। সারপত্র এটা হচ্ছে নিজ বাসভূমি। জাস্ট এভাবে একটু সুন্দর করে চার্ট করে নিবা এবং নিজের মতো করে
গুছাই নিতে হবে ওইভাবে, ঠিক আছে? কথা হবে। এবার আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা বিগত বছরে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরে আসছে, এরকম কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। দেখো, তোমরা প্রশ্নগুলো উত্তর দাও, তারপরে আমরা হচ্ছে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখো, 1 নম্বর কোশ্চেন আমরা বলেছি যে পাথার না কিন্তু পাথর, পাথর এবার হঠাৎ নড়ে, ঠিক আছে? পাথর এবার হঠাৎ নড়ে, এই পাথরটা আসলে কে? তোমরা বলো তো দেখি, এই পাথরটা আসলে কে? একের সঠিক আনসার কি হবে? এই পাথর আসলে কে? পাথর এবার হঠাৎ নড়ে, পাথর এবার হঠাৎ নড়ে, এই পাথর আসলে কে? পাথর এবার হঠাৎ নড়ে, ঠিক আছে? এই পাথর কে আসলে, বলো তো? তোমরা আনসার করো তো দেখি, পাথরটা কে? আনসার করো তো দেখি, পাথরটা কে? পাথর এবার নড়ে, দেখি তোমাদের আনসারটা দেখতে চাই। হ্যাঁ, মজিদ, মজিদ, ও মজিদ, তোমাকে পাথর বলা হয়েছে। অফ কোর্স কারেক্ট आंसर হচ্ছে ডি হবে। এরপর 2 নাম্বার বলো দেখি, 2 নাম্বারে অনেকে অলরেডি आंसर করেছো। 2 নাম্বারে সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে? সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম কত সালে? এটা কিন্তু আসে পরীক্ষায়, সাল 1922 সালে হবে। 2 নাম্বার হচ্ছে 1922 সালে। সো কুটু কারো आंसर দেখা দেখলে হাসি পায়। 3 নাম্বার বলো, 3 নাম্বারের সঠিক आंसर কোনটি? মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম। 3 নাম্বারটা आंसर করো সবাই, 3 নাম্বারটা বলো, ঠিক আছে? 3 নাম্বারটা বলো, মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? 3 নাম্বার বলো, 3 নাম্বার বলো, মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি? মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম তোমরা জানো না, মনে রাখবা। মোহাম্মদনগর, মোহাম্মদ জয় আছে, ঠিক আছে? মোহাম্মদ জয় আছে কোথায়? আওয়ালপুরে, ঠিক আছে? আরেকজন পীর আসছিল না, সেটা হবে। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয়? নয় কোনটি বলছে, দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয় কোনটি? বাবারে বাবা, নাটক নয় কোনটি? তাহলে দেখো, তরঙ্গভঙ্গ, বহিপীর, 4। 3 তোমরা এতক্ষণ বলছো। 4 নাম্বার বলো, 4 নাম্বারে কমেন্টস করো, কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয়? ঠিক আছে, ঠিক আছে, কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক নয়? সবই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ। তরঙ্গভঙ্গ, বহিপীর, উজানে মৃত্যু, চাঁদের অমাবস্যা, সবই কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা, কিন্তু সবগুলোই কিন্তু নাটক নয়, ঠিক আছে? সবগুলোই নাটক নয়। এটা আসছে 2021-22 সেশনে। দেখো, সাম্প্রতিক কোশ্চেন, এগুলো সবই সাম্প্রতিক কোশ্চেন, সবই কিন্তু সাম্প্রতিক কোশ্চেন। এটা যে অনেক পুরনো প্রশ্ন তা কিন্তু না, পারলে না, তাই না? তাহলে এটি আমরা 4-এর সঠিক आंसर হচ্ছে, 4-এর সঠিক आंसर হচ্ছে চাঁদের অমাবস্যা। এটা মনে রাখার টেকনিক আছে, টেকনিকটা শেখায় দিই তোমাদের, জাস্ট মনে রাখবা। সো ওয়ালিউল্লাহ নাটক উপন্যাস মনে রাখবা হচ্ছে এভাবে, দেখো, লাল চাকা, লাল, উপরে লিখি লাল চাকা। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস মনে রাখবা লাল চাকা। লাল মানে হচ্ছে লাল সালু, চা মানে হচ্ছে চাঁদের অমাবস্যা, কা মানে হচ্ছে কাদো নদী, কাদো। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস মনে রাখবা হচ্ছে লাল চাকা। লাল মানে লাল সালু, চা মানে চাঁদের অমাবস্যা, কা মানে কাদো নদী, কাদো। আর সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক মনে রাখবা এইভাবে, আমি উপরে লিখে দিলাম, বহিপীর, বহিপীর, বহিপীর তরঙ্গভঙ্গ করে, তরঙ্গভঙ্গ করে, বহিপীর তরঙ্গভঙ্গ করে সুরঙ্গ পথে পালাতে গেলে, সুরঙ্গ পথে পালাতে গেলে উজানে মৃত্যু হয়। তাহলে
তাহলে বহিপীর, এটা হচ্ছে নাটক, এগুলো সব হচ্ছে কি নাটক। বহিপীর তরঙ্গ ভঙ্গ করে সুরঙ্গ পথে পালাতে গেলে উজানের মৃত্যু হয়। জাস্ট মনে রাখবা, বহিপীর তরঙ্গ ভঙ্গ করে সুরঙ্গ পথে পালাতে গেলে উজানের মৃত্যু হয়। আর তার উপন্যাসগুলো মনে রাখবা, লাল চাকা, লাল চাকা, লাল মানে লাল সালু, চা মানে চাঁদের অমাবস্যা, কাঁদো নদী, কাঁদো, এগুলো হচ্ছে ওয়ালিউল্লাহর নাটক এবং উপন্যাস। আশা করি তোমরা পারবে এগুলো, ঠিক আছে? আশা করি এটা পারবে। তারপর এটা দেখো, প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ একটু গ্রামার নিয়ে কথা বলা আছে। প্রচুর কথা বলতে চাই আজকে আমি, কিন্তু নেট একটু ডিস্টার্ব করছে, এটা খুব খারাপ লাগছে আমার, খুবই খারাপ লাগছে যে নেট এত জ্বালায় কেন। এটা একটা পুরো খারাপ, মানে গালি দিতে পারছি, একটু গালি দেওয়া শেখাবা মানে। ওকে, প্রয়োগ অপপ্রয়োগ। তাহলে দেখো, প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে আমরা কোনটা বলবো? নিচের কোনটি শুদ্ধ? দেখো আমরা বলছি নিচের কোনটি শুদ্ধ। এই প্রশ্নটা কিন্তু আসছিল তোমাদের ইউনিটে, আসছে এটা, নিচের কোনটি শুদ্ধ। তোমরা বলো তো দেখি, এক নম্বরের সঠিক আনসার কি হবে? এটা 22-23 আসছে, দেখো প্রশ্নটা 22-23 এর কোশ্চেন। এক নম্বরের সঠিক আনসারটা কি হবে? তোমরা আমাকে বলো তো দেখি, এক নম্বরের সঠিক আনসার কি হবে? এক নম্বরের সঠিক আনসার কি হবে বলো তো দেখি। এক নম্বরের সঠিক আনসার বলো, বলো দেখি। এক নম্বরের সঠিক আনসার চাই, সঠিক আনসার চাই রে ভাই, সঠিক আনসার চাই, এক নম্বরের সঠিক আনসার চাই। বলে বলে দাও, বলে দাও তাই, বলে দাও তাই ওহে বৎস। রিপন মিয়া বলছে একের এ। আমরা কিন্তু এখানে টেকনিক শিখিয়েছি তোমাদের, দেখো যে কোনো জীবী বানানে, যে কোনো জীবী বানানে, যে কোনো জীবী, যে কোনো জীবী কি লিখবা, মানে পেশা বা জীবী হওয়া মানে দুটোই দীর্ঘকার হবে। যেন বুদ্ধিজীবী, গীতাঞ্জলি, এখানে কি ভুল, রস্বীকার হবে, ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি, রস্বীকার হবে। মৎস্যজীবী, ঠিক আছে? নিচে কোনটি শুদ্ধ? এখানে দুটো বানান শুদ্ধ আছে, মৎস্যজীবীটাও কারেক্ট, ডিটাও কারেক্ট, ঠিক আছে? ডিটা ভুলে আসছে, এটা কারেক্ট, মানে হয়তো বোর্ড পরীক্ষা এখানে রস্বীকার ছিল, আমাদের এখানে টাইপের মিস্টেক হতে পারে। যাই হোক, আমি যেটা বলছিলাম কোনটি শুদ্ধ, তার বুদ্ধিজীবী শুদ্ধ, মৎস্যজীবীটা, যে কোনো জীবী হয় রস্বী হবে। গলা আটকে যাচ্ছে। এরপর দেখো 2 নাম্বারটা দেখো, যে নিচের কোনটি শুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ। তিনি সস্ত্রীক নিউ মার্কেটে গেলেন। ভাই এইটা যদি না পারো তাহলে তোমার স্ত্রী থাকবে না, যে ভবিষ্যতে স্ত্রী থাকবে না। এটা সস্ত্রীক নিউ মার্কেটে গেলেন, বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র। তারপরে দেখো, সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল, তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন। কোনটি সঠিক হবে আমাকে বলো? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, তারপর যেটা বলছিলাম নিচের কোনটি শুদ্ধ, তোমরা আমাকে জানাও। 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা কি হবে? মনে রাখবা 2 নাম্বারের সঠিক আনসার হচ্ছে, সঠিক আনসার 2 নাম্বারের সঠিক আনসার হচ্ছে সস্ত্রীক বানানটা ঠিক আছে, এটাই কারেক্ট হবে, অর্থাৎ 2 এর এ হবে কারেক্ট, 2 এর এ কারেক্ট। থ্যাংক ইউ অর্পিতা, আয়েশা হায়াত, তারপরে রিপন ভুইয়া এবং ইয়ামিন। ইয়ামিন মানে ভুল লিখছো, কোনটা লিখছো ইয়ামিন? তুমি নাম্বার দাও ইয়ামিন, ঠিক আছে? তারপরে তানজি আহমেদ 3 এর ডি বলছে, 3 নাম্বার আগে आंसर শুরু। আচ্ছা 3 নাম্বার দেখি পারো কিনা তোমরা বলো তো দেখি। নিচের কোনটি শুদ্ধ নয়? দরিদ্রতা, চপলতা, চতুরতা, দৈন্যতা, ঠিক আছে? নিচের কোনটি শুদ্ধ নয়? আমি একটু জানতে চাই তোমাদের কাছে যে 3 নাম্বারটা কি হবে, 3 এর সঠিক आंसर কি হবে, 3 এর ঠিক आंसर কি হবে? নাম্বার লিখো তোমরা। আয়েশা হাবিব, আহসান হাবিব, সরি, শুধু ডি লিখো না, নাম্বার সহ লিখো, যে কোনটা কি কিসের ডি লিখছো, 1 এর ডি নাকি 2 এর ডি নাকি 3 এর ডি, এটা স্পেসিফিক করো তাহলে ভালো হবে। হ্যাঁ, ওকে। মোহাম্মদ রিপন মিয়া নেট 3 এর ডি, 3 এর ডি। তাহলে আমরা যেটা বলছিলাম নিচের কোনটি শুদ্ধ নয়, ঠিক আছে? 3 এর ডি বলছো, অনেকে 3 এর ডি বলেছো ম্যাক্সিমাম। রিপন ভুইয়া 3 এর ডি,
ওকে, এটাই হবে, এটাই দৈন্যতা। এটা আসলে শুদ্ধ হবে কি দীনতা। এটা নিয়ে আমি একটা টেকনিক শেখাবো, এটা নিয়ে একটা এই উদাহরণগুলো বেশি আসে, আমি যে টেকনিকটা শেখাবো এই টেকনিক থেকে সবচেয়ে বেশি আসে বানান। তাহলে এটা হবে দৈন্যতা হবে না, হয় দীনতা হবে, না হয় দৈন্য হবে। দৈন্য হয় দৈন্য অথবা দীনতা হবে, এই দুটো একটা কারেক্ট হয়। অন্যগুলো তো ঠিকই আছে, অন্যগুলো দেখো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আমরা যেভাবে সলভ করব, এই ধরনের প্রবলেমগুলো আমরা নরমালি এভাবে সলভ করতে পারি যে সাধু চলিত ভাষার বিশেষ করে শুদ্ধ প্রয়োগ, অশুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগের যে ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের জানতে হবে, তা হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণ। এটা যদি কখনো কোনো বাক্যের মধ্যে ঘটে তাহলে অবশ্যই সেই বাক্যটি ভুল হবে। আর সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি এক ধরনের সাধু ও চলিত রীতির মিশ্রণ ঘটলে আমরা সেটাকে এক ধরনের কি বলি জানো? আমরা গুরুচণ্ডালী দোষ বলি। তাহলে সাধু ও চলিত রীতির মিশ্রণ হলে আমরা তাকে কি বলি? গুরুচণ্ডালী দোষ বলি। তাহলে গুরুচণ্ডালী দোষ কি? সাধু চলিতের মিশ্রণ ঘটলে আমরা তাকে কি বলি? গুরুচণ্ডালী দোষ। এটা জাস্ট মনে রাখবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, যদি বাক্যের মধ্যে সাধু চলিতের মিশ্রণ ঘটে তাহলে সেই বাক্যটি ভুল হবে। যেমন সব পোড়া, মরা দাহ, সব দাহ, মরা পোড়া। এখন আসলে দেখো আমরা আসলে সব পোড়া বলে ফেলি বা মরা দাহ বলে ফেলি, উল্টোটা বলে থাকি, ভুলটা বলে থাকি। কিন্তু আমরা হবে সবের সাথে দাহ যায় আর মরার সাথে পোড়া যায়। মরা, তাহলে ডয়বিন্দরা মনে রাখবা, সব দাহ। ডয়বিন্দরা না হলেই অন্যটা হবে, জাস্ট এটা মনে রাখবা। আর উপমার ভুল প্রয়োগটা হচ্ছে আমরা বোঝাতে চাচ্ছি যদি কখনো কোনো বাক্য ব্যবহার করি সেই বাক্যের মধ্যে তুলনাটা, বিশেষ করে গদ্য বাক্য যদি হয় তাহলে তুলনা করার ক্ষেত্রে অবশ্যই বাস্তব তুলনা করতে হয়, তাছাড়া বাক্যটি তার যোগ্যতা হারাবে। কারণ আমরা যেটা যদি বলি, দেখো আমার হৃদয় মন্দিরে আশার বীজ যুক্ত হলো, এই মন্দির শব্দের অর্থ হচ্ছে ঘর, মন্দির শব্দের অর্থ হচ্ছে ঘর। এই ঘরের মধ্যে কখনো আশার বীজ বপন করা যায় না, কারণ ঘরের মধ্যে কখনো আমরা বীজ বপন করি না। কাজে এটাকে বলা হচ্ছে উপমার ভুল প্রয়োগ, অর্থাৎ এই উপমাটা ঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে মাঠে, আমরা ক্ষেত্র বা মাঠে, হৃদয় মাঠে বা হৃদয় ক্ষেত্রে আমরা আশার বীজ বপন করি বা রোপণ করি, তাই না? এই জন্য বলা হচ্ছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো না বলে আমরা বলবো আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ বপিত হলো। অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বাস্তব ভিত্তিক তুলনা করতে হবে, বাস্তব ভিত্তিক না হলে সেটি তার যোগ্যতা হারাবে। এরপরে দেখো বাক্যের মধ্যে বাহুল্য দোষের প্রবলেম থাকতে পারে। যদি বাহুল্য দোষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? মনে রাখবা বাক্যের মধ্যে যদি বাহুল্য দোষ থাকে মানে হচ্ছে বহু বচন গঠিত ভুল হতে পারে, বা এটি বচনের ক্ষেত্রেও মানে বহু বচন বেশি সেটাও বাহুল্য হতে পারে, যদিও সেটা বচন গঠিত ভুল বলে। আবার আরেকটা কি একই অর্থ দেয় এরকম শব্দ বেশি ব্যবহার করে, যেমন অবগতির জন্য জানানো যাচ্ছে। দেখো অবগতি করা মানেই হচ্ছে জানানো যায়, অবগতির মানে কি? জানানো। অবগতি মানেই জানানো, সুতরাং অবগতির জন্য জানানো যাচ্ছে, আবার জানানোর জন্য জানানো যাচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল। সুতরাং এটি বাক্যটি ভুল হবে। শুদ্ধ হবে কি? অবগত করা যাচ্ছে কিংবা জানানো যাচ্ছে যে। সো এগুলোকে আমরা বলি এক ধরনের বাহুল্য দোষ। ঠিক আছে, তাহলে বাংলা বাক্যের মধ্যে কোনো ধরনের বাহুল্য দোষ থাকা যাবে না। চলো আমরা আরো কিছু টেকনিক শিখি, যে বাংলা বানান শেখার ক্ষেত্রে আমাদের আরো এক জায়গায় এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, এজন্য তোমাদেরকে আমি শেখাতে চাই। যে আমরা বলেছি যদি কখনো কোনো শব্দের যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেই শব্দটিকে নাউন করতে হলে সরাসরি তা যুক্ত করা যেতে পারে, সরাসরি তা যুক্ত করলে হয়ে যায়। দেখো শুধু তা যুক্ত করলে হয়, যেমন দরিদ্র, দরিদ্রতা, তা যুক্ত করেছি তাই হয়ে গেছে। কিন্তু এটা থেকে বেশি আসে উদাহরণ, এই জন্য আমি এটা পড়াচ্ছি তোমাদেরকে। কিন্তু যদি দেখি যে আমি তা যুক্ত না করে যদি জফলা যুক্ত করি, তাহলে জফলা যুক্ত করলে একটা কাজ হয়, সেটা হচ্ছে বৃদ্ধি ঘটে সেখানে। অর্থাৎ শব্দের শুরুতে যদি আ থাকে, সে অ থাকলে সেখানে আ হয়ে যায়, আর হ্রস্ব দীর্ঘ থাকলে সেখানে ওই হয়ে যায়, তো হ্রস্ব দীর্ঘ থাকলে সেখানে ও হয়ে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দরিদ্রতা, এটা কারেক্ট, কিন্তু দরিদ্র শব্দের শুরুতে এখানে কি আছে? নীলি ন আছে, এই অটা কি হয়ে গেছে? দেখো আ হয়ে গেছে, দারিদ্র হয়ে গেছে, তাহলে জফলা যুক্ত করা যাচ্ছে। দিন, এখানে দীর্ঘইকার আছে তাই না? দীর্ঘইকার আছে, দীর্ঘইকার থাকলে কি হয়? ওই হয়ে যায়। দেখো দিন শব্দটাকে যখন আমরা জফলা দিয়ে নাউন বানাচ্ছি তখন সেটা হচ্ছে দৈন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ
এই হ্রস্ব বা দীর্ঘতা থাকলে ওই হয়ে যায় দৈন্য। দেখো ওই, এটা মানে কি ওই এর কার চিহ্ন, তাই না? ওই এর কার চিহ্ন দৈন্য হয়ে গেছে। আবার যদি দেখি, দেখো দুর্বল, হ্রস্বকার আছে এখানে, হ্রস্ব আছে তাই না? হ্রস্ব থাকলে কি হয়? ও হয়ে যায়। হ্রস্ব বা দীর্ঘ থাকলে ও হয়ে যায়। দেখো দুর্বল, এটার সাথে জফলা যুক্ত করে যখন নাউন করতে যাচ্ছি তখন আমরা দুর্বল। দেখো এই যে এখানে কিন্তু ও, এখানে কিন্তু ও, দ্যাট মিন্স এই ও এটারই কার চিহ্ন, এটারই কার চিহ্ন কিন্তু। সুতরাং জাস্ট এই টেকনিকটা ফলো করলেই কিন্তু দেখবা অনেক শব্দ শুদ্ধভাবে তুমি লিখতে পারবে এবং এই ধরনের প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। চলো আরো কিছু এমসিকিউ আমরা দেখি। আমরা খুব বেশি তোমাদেরকে অনেক কিছু কোশ্চেন নিব আমি। আসলে আজকে নেটের প্রবলেম তারপরে হয়েছে। আজকে আমরা 7টায় ক্লাস নেওয়ার কথা ছিল, নেটের যাতে প্রবলেম না হয় এই কারণে আমরা ক্লাসটা 9টায় নিয়েছি। তারপরে আসলে আমাকে ছাড়েনি নেট, কত পাঁচই বুঝছো বলো। আমরা দেখো আরো কিছু এমসিকিউ আমরা প্র্যাকটিস করতে চাই। তো এই এমসিকিউ এর আলোকে আমরা অনেক বিষয় আরো কানেক্ট করব, যে প্রশ্নের ধরন সম্পর্কে অনেক বিষয় কানেক্ট করতে চাই। দেখো আমরা বলছি যে 8 নাম্বার কোশ্চেন, তোমরা আগে আমাকে आंसर করতে দেখি পারো কিনা। 8 নাম্বার কোশ্চেনের आंसरটা কি হবে? যে জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ ধনে। এই চরণ দুটি কোন কবিতার? দেখি তোমরা পারো কিনা। 8 নাম্বার কোশ্চেনের উত্তর তোমরা পারো কিনা দাও তো দেখি। 8 এর উত্তর কি হবে? দাস। হ্যাঁ, কমেন্ট শুরু করে দাও। 8 এর উত্তর কি হবে বলো? 8 এর উত্তর বলো। 8 এর উত্তর কি হবে বলো? 8 এর উত্তর কি হবে? দুমদাম করে কমেন্টস করা শুরু করে দাও। 8 এর উত্তর কি হবে বলো? কি তোমরা পারো না কমেন্টস করতে? 8 এর উত্তর বলো। 8 এর উত্তর কি হবে বলো দেখি পারো কিনা। 8 এর বি বলছে রিপন মিয়া। 8 এর উত্তর বলো। 8 এর উত্তর বলো। তোমরা 8 এর উত্তরটা বলো, কমেন্টস করো দেখি পারো কিনা। ওকে, দেখো 8 এর উত্তর হচ্ছে জ্ঞানের দীনতায় আপনার মনে। এটা কিন্তু তোমাদের আগের সিলেবাসে ছিল, এটি ঐকতান কবিতার একটি লাইন। এটা পরীক্ষা আমরা বিগত সালে প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে। অনেক সময় আগে বিগত বছরের প্রশ্ন কিন্তু হুবহু তুলে দেওয়া হয়, ঠিক আছে? তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেনের উত্তর। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায়, অন্ধকারে ঘাসের উপর কি নুয়ে থাকে। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায়, এটি কিন্তু জীবনানন্দ দাশের কবিতার লাইন। এটা আসছিল গত 19-20 সেশনে আসছিল প্রশ্নটা। উত্তরটা হবে লেবুর শাখা, ঠিক আছে? এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায়, অন্ধকারে ঘাসের উপর কি নুয়ে থাকে? লেবুর শাখা, তাই না? উত্তর হবে কি লেবুর শাখা। 10 নাম্বার, জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? পাখি, নদী, বৃক্ষ, মাটি। পাখি, নদী, বৃক্ষ, মাটি। বলো তো দেখি। জীবন ও বৃক্ষ প্রবন্ধের লেখক মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? জীবন ও বৃক্ষের লেখক মানুষের জীবনকে মাটির সাথে তুলনা করেছেন, ঠিক আছে? তাই তো না, অ্যাকচুয়ালি কিন্তু উত্তর সেটি না। উত্তর হবে হচ্ছে কি জীবন ও বৃক্ষের সাথে তুলনা করেছেন, তাই না? উত্তরটা হবে কি বৃক্ষের সাথে তুলনা করেছেন। এবার 11 নাম্বার দেখো, নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটি আসছে 20-21 সেশনে, ঠিক আছে? 11 নাম্বার কোশ্চেন आंसर করে ফেলো তোমরা। 10 সি आंसर করেছো, থ্যাংক ইউ। যারা সি आंसर করেছো, ইয়ামিন, তারপরে আহসান হাবিব, তারপরে হচ্ছে অনেকেই आंसर করেছো। আমরা নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? আমাকে आंसर করো তো দেখি। নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য?
ঠিক আছে 10-এর 11 নাম্বার আনসার করে 11A বলেছো, 11A বলেছো হচ্ছে ইয়ামিন বলেছো 11A, 11B বলেছো। ওকে, তাহলে নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা খুব কমন একটা কোশ্চেন, এই কোশ্চেনটা খুবই আসে, আমি দেখেছি মানে শুধুমাত্র এই ইউনিটে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে যে নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে আমাকে একটু জানাও। ঠিক আছে, নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে? নত্ব বিধান কোন ধরনের শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে? 11B। ওকে, তাহলে দেখো অবশ্যই এটি হচ্ছে এই আনসার হবে, 11 নম্বরের এই আনসার হবে। নত্ব বিধান হচ্ছে তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য কোথাও হবে না। তৎসম শব্দ চেনার উপায়গুলো আমি শিখিয়েছিলাম পরের ক্লাসে। ওকে, তারপরে দেখো আগের ক্লাসে শিখিয়েছিলাম। এবারে দেখো আমরা বিগত সালের কিছু প্রশ্ন আর গ্রামাটিক্যাল কোশ্চেনটা একটা দেখি। তোমাদের মনে হতে পারে স্যার অন্যান্য সেক্টর, আমি যে সেক্টরগুলো নিয়ে কথা বলেছি এগুলো থেকেই তোমাদের এই ইউনিটের প্রশ্ন বেশি হয়েছে, আমি এজন্য সেই জায়গাগুলো বেশি টাচ করেছি। দেখো 1 নম্বর কোশ্চেন, কি সাংঘাতিক ব্যাপার, এটা কি ধরনের বাক্য? এক নম্বর কোশ্চেন 1 2 3 4, তোমরা আনসার করতে দেখে আলাদা আলাদা করে 1 2 3 4। 1 নম্বর হচ্ছে কি সাংঘাতিক ব্যাপার। এখন দেখো বিবৃতিমূলক বাক্যটা হচ্ছে যেখানে ন্যাসারেটিভ সেন্টেন্স বলি আমরা, অর্থাৎ যে বাক্যের মধ্যে আমরা শুধু বর্ণনা পাই। আমি তোমরা আনসার করতে থাকো, আমি ব্যাখ্যা দিই, অপশনগুলো ব্যাখ্যা করি। আর অনুরোধ সূচক বাক্যগুলো মানে যে বাক্যগুলো দ্বারা এক ধরনের অনুরোধ প্রকাশ করা হয়। আর বিস্ময় সূচক বাক্যগুলো হচ্ছে যেটা দ্বারা এক ধরনের আশ্চর্য হওয়া বা কোনো কিছু দ্বারা অস্বাভাবিক কিছু রয়েছে এরকম কিছুকে বোঝায়। আর প্রশ্ন সূচক বলতে আমরা বলছি যেটা কোনো নোট অফ ইন্টারোগেশন জুড়ে দেবে, অর্থাৎ কোনো প্রশ্ন জুড়ে দেবে, এই ধরনের বোঝাবে। তো ডেফিনেটলি এটা তোমরা নিশ্চয়ই একটা আনসার লিখেছো, অনেকে লিখেছো, এটা অবশ্যই সি আনসার হবে, অবশ্যই বিস্ময় সূচক বাক্য হবে। এটি কি সাংঘাতিক ব্যাপার, বিস্ময় বোধ, তাই না? অবশ্যই সি আনসার হবে। এরপরে দেখো আমরা যদি বলি কোন বাক্যটি শুদ্ধ। এখন দেখো ক্ষমতা একটি মহান গুণ, তারপরে হচ্ছে সব মাছগুলোর দাম কত, তারপরে 10-এর লাঠি 1-এর বোঝা, আমি সন্তোষ হলাম। দেখো আমার মনে হয় দেখো এই বাক্যটি, এই নাম্বার তো ভুল আগেই বলছি, কারণ ক্ষমতা একটি মহান গুণ না হয় মহৎ গুণ হবে, কি হবে? মহৎ গুণ হবে, তাই না? আর সব মাছগুলো, তাহলে মাছগুলোর দাম কত, তারপর হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা বাদ, আমি সন্তোষ না হয় আমি সন্তুষ্ট হলাম, আমি সন্তুষ্ট হইলাম না হলাম। তাহলে দেখো তার মানে কি সি নাম্বারটা কারেক্ট আনসার, অর্থাৎ কোন বাক্যটি শুদ্ধ, অবশ্যই সি নাম্বারটা কারেক্ট আনসার হবে। এরপরে দেখো 3 নাম্বার, দেখি তোমরা কমেন্টস করে ফেলো। দেখো 3 নাম্বার, মানে তুমি এলে তবে আমি যাব, অনেকে আনসার করেছো দেখতে পাচ্ছি। আমি আগে আনসার করছি সি, তারপরে ইয়ামিন খুবই অ্যাক্টিভ মনে হচ্ছে, থ্যাংক ইউ ইয়ামিন। আমরা অন্যকে বলি যে তুমি এলে আমি তবে আমি যাব। দেখো শর্ত কিন্তু একটা সাথে আরেকটা জুড়ে দেওয়া হচ্ছে, কন্ডিশন দেওয়া হচ্ছে, তাই না? শর্ত জুড়ে দেওয়া। সুতরাং শর্ত সূচক বাক্যগুলো নরমালি কি হয়? জটিল বাক্য হয়। যে কোনো ম্যাক্সিমাম কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি হয়? জটিল বাক্য হয়, অর্থাৎ সি এর 3-এর সি হবে आंसर। এবার দেখো 4 নাম্বার কোশ্চেন, শিশু খেলা করে, এখানে খেলা কোন কারকের? দেখো নরমালি আমি কিন্তু আজকে ক্লাসে কারক নিয়ে তোমাদের আলোচনা করি নাই, কারক নিয়ে আলোচনা করিনি, তবে সরল জটিল নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে সরল বাক্য মানে মনে রাখবা যেখানে একটি মাত্র সমাপিত ক্রিয়া এবং একটি মাত্র উদ্দেশ্য থাকবে। যৌগিক মানে হচ্ছে যেটা দুটো বাক্য থাকবে এবং তার মাঝখানে তাই এবং সুতরাং মতের তাই দিয়ে জোড়া লাগানো থাকবে। আর জটিল মানে দুটো বাক্য থাকবে, একটি স্বাধীন বাক্য আর একটা অধীন বাক্য, অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হচ্ছে তোমার একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবং জটিল বাক্যগুলোতে কি হয়? এক ধরনের কানেক্টর যুক্ত হয়ে থাকে। কি কানেক্টর? যেটাকে আমরা বলি যে ডট ডট সে, যিনি ডট ডট তিনি, যারা ডট ডট তারা, এরকম থাকে। আর অনুজ্ঞাসূচক বাক্য মানে কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা এগুলো বোঝায়। হ্যাঁ, আচ্ছা, শিশু খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি? আমরা বলবো দেখো কারক নিয়ে আমি তোমাদের পড়াইনি, বাট কারক থেকে প্রশ্ন কম হয়েছে, আমি দেখলাম কারক থেকে প্রশ্ন আসে নাই তেমন তোমাদের এই ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এই জন্য আমরা আলোচনাটা অতটা স্কিপ করে গেছি।
যে জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হয়েছে আজকের ক্লাসটা সো মাচ ইম্পর্টেন্ট। আবারও বলছি, আজকের ক্লাসটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। যারা এই ক্লাসটা দেখো নাই অবশ্যই বারবার দেখবা। আমি জানি একটু নেটে সমস্যা হয়েছে বা হচ্ছে, আসলে আমার কিছু করার নাই, আমি খুবই অসহায় এই মুহূর্তে, আর ঠিক করার কোনো সুযোগ নেই। হয়তো বকা দিব, আমি গালি দিব, বকা দিব, বা তাকে ডেকে নিয়ে আসবো, আবার নানাভাবে তাকে আমি হ্যারেজ করবো, ডিস্টার্ব করবো, বাট এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। আমি চেষ্টা করেছি তারপরে চালিয়ে নেওয়ার অন্তত ক্লাসটা, যে করে হোক একটু কষ্ট হলেও তোমরা পুরো ক্লাসটা কষ্ট করে দেখো, তাহলে পুরো বাংলা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে আশা করি আমি। এবং এইটুকু আমি যে জায়গাগুলো টাচ করে গেছি এই জায়গাগুলো ভালো করে দেখবে, এবং আমি বলবো যে এগুলো থেকে প্রশ্নটা হবে। নেক্সট দেখো, শিশু খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি? ডেফিনেটলি দেখো, আমরা জানি কর্তা মানে হচ্ছে যেখানে কর্তা নিজেই কাজ করে, অর্থাৎ সাবজেক্ট, কোনো বাক্যের সাবজেক্ট হলে, মানে এখানে যদি শিশু হতো দেখো তাহলে এটা কর্তা হতো, শিশু যদি হতো তাহলে কর্তা হতো। খেলাটা হচ্ছে এখানে কি অবজেক্ট বা কর্ম, খেলাটা হচ্ছে এখানে কর্ম, অর্থাৎ কর্মকারকের উদাহরণ, অর্থাৎ 4-এর সি হবে, 4-এর অবশ্যই সি হবে, ঠিক আছে। আর করণ হতে হলে কি হয়, করণ হতে হলে তাকে যন্ত্র সহায়ক উপায় হতে হয়, তাই না? করণ হতে হলে কি হবে, যন্ত্র সহায়ক উপায় হতে হয়। সুতরাং এখানে যন্ত্র সহায়ক উপায় না। যেমন আমরা যদি বলতাম যে পুলিশ লাঠি চার্জ করে, কথার কথা আমি যদি বলি দেখো পুলিশ লাঠি চার্জ করে, পুলিশ লাঠি চার্জ করে। এখন দেখো লাঠিকে যদি বলতাম তাহলে এখানে কি লাঠিকে ইউজ করা হয়েছে, কোন যন্ত্রকে যদি ইউজ করা বোঝায় তাহলে সেটাকে আমরা বলি করণ কারক, বা উপায় বোঝায় তাহলে করণ কারক। আর সম্প্রদান কারকটা কি, সম্প্রদান কারকটা হচ্ছে স্থান কাল বিষয় বোঝাবে। জাস্ট সম্প্রদান কারক বুঝবা হচ্ছে কি স্থান কাল বিষয় ভাব, এই চারটা বোঝালে, স্থান কাল বিষয় ভাব, এটা যদি বোঝে তাহলে বুঝে নিবা এটা হচ্ছে সম্প্রদান কারকের উদাহরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অধিক, আমি ভুল বলেছি, আমি কারেকশন দিচ্ছি। স্থান কাল বিষয় ভাব এটা বোঝালে সেটা তোমরা বুঝে নিবা অধিকরণ কারকের উদাহরণ, অধিকরণ কারকের উদাহরণ, ঠিক আছে। আর সম্প্রদান কারক মানে নিঃস্বার্থভাবে দান, ওকে। সম্প্রদান কারক মানে কি নিঃস্বার্থভাবে দান, কোনো কিছুকে নিঃস্বার্থভাবে দান করা। কর্মকারকটা হচ্ছে কর্ম আর সম্প্রদান কিন্তু একই জিনিস, এই কথাটা আমি বলে দিচ্ছি, আমি আমার রিসার্চ থেকে দেখেছি, আমি একদম প্রুফ করে দেখাতে পারবো। সম্প্রদান কারক আর কর্মকারক আসলে একই জিনিস, কিন্তু সম্প্রদান তখনই বুঝবো যখন আমরা নিঃস্বার্থভাবে দান বুঝবো, আর যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু না হয় তাহলে সেটি হবে কর্ম, ওকে। আর স্থান কাল বিষয় ভাব বোঝালে সেটি হচ্ছে অধিকরণ কারক হবে, ঠিক আছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, কথা তোমাদের দ্বারা একটা উদাহরণ দিই, তোমরা দেখি পারো কিনা, যদি না পারো তাহলে বুঝে নিব। আমি যদি এখানে লিখি মনেতে আগুন জ্বলে, মনেতে আগুন জ্বলে চোখে কেন, ঠিক আছে, এরকম কিছু। মনেতে, তোমরা বলো তো দেখি এটি কোন কারক হবে। মনেতে, তোমরা দেখি কমেন্টস করো, জাস্ট কারকের নাম লেখো। মনেতে ঠিক কর্তা, করণ, কর্ম, সম্প্রদান নাকি অধিকরণ? মনেতে আগুন জ্বলে, বলো তো কোনটা হবে? মনেতে আগুন জ্বলে, এরকম একটা গান আছে তাই না, চোখে কেন জ্বলে না, এরকম। বলো তো দেখি, উত্তর দাও দেখি কোনটা কারেক্ট হবে। মনেতে আগুন জ্বলে, মন, মানে একবার স্পেস বোঝাচ্ছে, কিন্তু এটা মন মানে স্থান বা স্পেস বোঝাচ্ছে। যদি কোনো স্পেস বা স্থান বোঝায়, যেমন ভোরে সূর্য ওঠে, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, গান আছে না, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে, এরকম আছে না, ঠিক এটাই আসলে মন, স্থান, আকাশ, স্থান বুঝালে, স্পেস বুঝালে সেটা হচ্ছে কি ডেফিনেটলি অধিকরণ কারক হবে। যারা আনসার করেছো থ্যাংক ইউ জানাই তাদেরকে। হ্যাঁ, তো আমরা আমাদের ক্লাসকে আর লং করতে চাই না, তোমাদের কোনো কথা থাকলে আমাকে কমেন্টস করো। আমি এই কমেন্টসটা বুঝতে পারছি যে একটু বাফারি করেছে বা নেটে একটু ডিস্টার্ব করেছে, বাট তবুও আমরা কন্টিনিউ করেছি, কিছু করার ছিল না, এজন্য আমি আবারও সরি বলে নিচ্ছি তোমাদের কাছে। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলো, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো, না হলে আমাদের আজকে ক্লাস আমি এখানেই শেষ করব, ঠিক আছে।